কেএবি টেলিভিশন, আপনার আমার সবার কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 1 মে 2021 শনিবার কেবি টিভি লন্ডন আয়োজিত টক শো দ্য মিররে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি কবির আহমেদ বাহার। প্রিয় দর্শক, আপনারা জানেন কেবি টিভি লন্ডন আয়োজিত টক শো দ্য মিরর একটি উন্মুক্ত অনুষ্ঠান। এখানে সব দলের ব্যক্তিবর্গ সংযুক্ত হয়ে নিজ মতামত ব্যক্ত করতে পারেন। আজ মহান মে দিবস। এই উপলক্ষে আমাদের আলোচ্য বিষয় মে দিবস এবং সাম্প্রতিক বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে সংযুক্ত আছেন বাংলাদেশের শ্রমিক জগতের অত্যন্ত পরিচিত মানুষ জনাব আনোয়ার হোসেন, সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি। আমাদের সাথে সংযুক্ত রয়েছেন জনাব মোশাররফ হোসেন মন্টু, সাধারণ সম্পাদক শ্রমিক জোট। আমাদের সাথে সংযুক্ত আছেন অ্যাডভোকেট শ্যামল কান্তি দে, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এছাড়াও আমাদের সাথে সংযুক্ত রয়েছেন প্রকৌশলী শম্পা বসু, যিনি সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। আপনাদের সবাইকে আমাদের আজকের শোতে সুস্বাগত। আপনি জানেন আজকে মহান মে দিবস, শ্রমিক অধিকার আদায়ের এই দিনে আমরা আত্মত্যাগী সকল শ্রমিককে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা শ্রমিক অধিকার, বাংলাদেশের শ্রমিক এবং তাদের অবস্থা, এছাড়াও সাম্প্রতিক বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আশা করি আমাদের বিজ্ঞ অতিথিবৃন্দ আমাদের সাথে সংযুক্ত হয়ে প্রাঞ্জল ভাষায় আমাদের এই বিষয়গুলো তুলে ধরবেন আপনাদের জন্য। প্রিয় অতিথিদের মধ্যে আমি দৃষ্টি আকর্ষণ করবো শম্পা বসু। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শম্পা বসু কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, শম্পা বসু। শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে শম্পা বসু। আপনার কাছে আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই আজকের আমাদের অনুষ্ঠান। আমি আসলে আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি এখন, সেটা হলো শ্রমিক। আমরা জানি 1889 সালের 1 মে থেকে এই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় সারা পৃথিবী ব্যাপী। কেউ বলেন ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, যেটা শিকাগোতে শুরু হয়েছিল। তো সেই আত্মত্যাগ থেকে আজ পর্যন্ত শ্রমিকদের অধিকার কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করেন শম্পা বসু? প্রথমেই মহান শ্রমিক দিবসে এখানে যারা আলোচক আছেন, উপস্থাপক এবং যারা শুনছেন দেখছেন আজকের এই আলোচনা সভা, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সংগঠন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকে। আসলে যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা যদি সেখানে দেখি যে 1886 সালে তাদের দাবিটা কি ছিল, তখন তাদের দাবিটা ছিল যে তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাদের কাজ করতে হতো, 12 থেকে 16 ঘন্টা প্রায় কাজ করতে হতো। তো তারা শ্রমিকরা চেয়েছিলেন যে প্রত্যেকটি, এমনকি মেশিনেরও কিন্তু বিশ্রামের প্রয়োজন হয়, মেশিনও টানা কাজ করতে পারে না, তো মানুষের তো বিশ্রামের প্রয়োজন। তো 8 ঘন্টা তারা শ্রম দিবে, কর্মদিবস 8 ঘন্টা হবে, 8 ঘন্টা বিশ্রাম, ঘুমানো 8 ঘন্টা, আর 8 ঘন্টা বিনোদন। এই বিনোদন মানে আনন্দ ফুর্তি এরকম করা না, বিনোদনের বিষয়টা ছিল যে এই 8 ঘন্টা তারা, একজন মানুষ তিনি সামাজিক সামাজিক জীব, তো তার পরিবার আছে, তার সামাজিকতা আছে এবং মানুষ হিসেবে তার বিকাশের বিষয় আছে। তার এই অবসর সময়টুকু খুব প্রয়োজন পড়াশোনা করা, নিজেকে সমৃদ্ধ করা, মানুষ হিসেবে তাকে বিকশিত করা। এই যে দাবিগুলো ছিল সেই সময়, যে খুবই যৌক্তিক দাবি, যে 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা সামাজিক
মানুষ হিসেবে সামাজিকভাবে তার যে সময়টা প্রয়োজন সেইভাবে দিনটাকে ভাগ করা, এবং এই দাবিতে দীর্ঘদিন চলে আসা এক আন্দোলনের 1886 সালে শিকাগো লে মার্কেটে যে রক্তাক্ত অভ্যুদয় ঘটে, সেখানে মালিকরা ভেবেছিল যে শ্রমিকদেরকে মেরে ফেললে, শ্রমিকদেরকে ফাঁসি দিয়ে দিলেই বোধহয় তাদের লড়াইকে বন্ধ করে দেওয়া যাবে। কিন্তু পৃথিবী বা সভ্যতা যেমন শ্রম ছাড়া চলতে পারে না, একইভাবে আমরা দেখি যে যেখানেই শোষণ থাকে সেখানে কিন্তু লড়াইও থাকে, তার বিরুদ্ধে লড়াইটাও জারি থাকে। তো আজকে যখন আমরা 135তম নারী দিবস, আবার আমরা যখন আমাদের স্বাধীনতারও আমরা দেখি যে 50 বছর পূর্তি হয়েছে, সেই সময়ে এসে যদি আমি বাংলাদেশের প্রেক্ষিতটা বলি, আমি সারা বিশ্বের প্রেক্ষিতটা নাই বা বললাম, বাংলাদেশের প্রেক্ষিতেও যদি আমরা আসি, তাহলে আমাদের শ্রমজীবী মানুষেরা কি পরিস্থিতিতে আছে। যে 8 ঘন্টার কথা বলা হচ্ছে, এখন শ্রমজীবী মানুষের মজুরি যে এতই কম, শ্রমিকরা নিজেরাই চান না যে মানে সাপ্তাহিক ছুটিটা তারা চাচ্ছেন না। তারা শুক্রবারেও, আমাদের এখানে সাপ্তাহিক ছুটি শুক্রবারেও তারা কাজ করতে চাচ্ছেন, কারণ তাদের মজুরি এতই কম, এই কাজটুকু না করলে তাদের আয়টা, তাদের সংসারটা চলে না। তারা 8 ঘন্টার জায়গা 10 ঘন্টা কাজ করতে চায়, ওভারটাইম করতে চায়, কারণ তাতে তার মজুরিটা একটু বাড়ে। তাহলে কি পরিমাণ আসলে এখানে শ্রম শোষণ চলছে, যেই ন্যায্য মজুরি সেটার মানে কত কম আর কি তারা পাচ্ছেন, যে একটা মানবিক জীবন যাপন করাই তাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে যদি তারা 8 ঘন্টা করে তো মানে কাজ করেন। যে দাবি নিয়ে আজকের দিবসটা রচিত হয়েছিল, সেইখান থেকে আসলে আমরা অনেক দূরে অবস্থান করছি। আমরা বাংলাদেশের যদি প্রেক্ষিতটা বলি, আমরা দেখি যে শ্রমিকরা সেই সময় যেরকম ন্যায্য মজুরির দাবি তুলেছিল, সাথে সাথে তারা দাবি তুলেছিল যে তাদের কর্ম পরিবেশ। আমরা কিন্তু দেখতে পাই যে এখন আবার যদি আমরা করোনার সময়টা বিবেচনা করি, তাহলে আমরা কি দেখব? আমরা দেখব যে মজুরি কিন্তু দিন দিন কমেই যাচ্ছে, এবং করোনার সময়ে প্রচুর পরিমাণে শ্রমিক ছাঁটাই হয়েছে। শ্রমিকরা মালিক পক্ষ কিন্তু শুরুতেই গত বছর যখন করোনার শুরুর সময় বাংলাদেশে 8 মার্চ প্রথম রোগী ধরা পড়ে, শুরুতেই মালিক পক্ষ তাদের প্রণোদনা ঘোষিত হয়ে গেল। কিন্তু শ্রমিকদের প্রণোদনাটা কি হলো? শ্রমিকরা কি প্রণোদনা পেল? যে গার্মেন্টস, যে শিল্প কলকারখানার মালিকেরা প্রণোদনা পেলেন, সেই শ্রমিকেরা কি প্রণোদনা পেলেন? আমরা কিন্তু তা দেখলাম না। আমরা বরং দেখলাম যে গার্মেন্টস থেকে, বিভিন্ন শিল্প কারখানা থেকে শ্রমিক ছাঁটাই। আমরা দেখলাম যে শ্রমিকরা তো এমন মজুরি পান না যে তারা মাসের পর মাস বসে থাকলে, কাজ না করে বসে থাকলে, মজুরি না পেলে তাদের সংসার চলবে। মালিকদের তো যে পরিমাণ মুনাফা তারা করেছেন, শিল্পপতিরা যে পরিমাণ মুনাফা করেছেন, 1 বছর বসে থাকলেও তাদের কোনো সেই সমস্যা নাই। কিন্তু শ্রমিকদের অবস্থাটা কি? আমাদের দেশে প্রায় 8.5 লক্ষের মতো শ্রমিক, তার মধ্যে হচ্ছে সরি 8 কোটি শ্রমিক, 8.5 কোটির মতো শ্রমিক, তার মধ্যে 6 কোটি শ্রমিকই হচ্ছে অপ্রাতিষ্ঠানিক শ্রমিক, অর্থাৎ যারা প্রায় দিন আনে দিন খায়ের মতো অবস্থা, তাদের কাজ থাকলে খাওয়া আছে, না থাকলে নাই। কিন্তু তাদের পরিস্থিতিটা কি হলো? আমরা কিন্তু তাদের এই রাষ্ট্র একটা স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত রাষ্ট্র, আমাদের দেশের সংবিধানে সমাজতন্ত্রের কথা বলা হচ্ছে, মূলনীতিতে আমাদের দেশের সংবিধানের মূলনীতিতে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাই যে যখন লকডাউনে শ্রমজীবীরা না খেয়ে আছে, কর্মহীন অবস্থায় আছে, তাদের জন্য কিন্তু কোনো প্রণোদনা নাই। এবং তাদের জন্য যে খাদ্য সরবরাহ করা হয়েছিল তার পরিস্থিতি আমরা দেখেছি। চেয়ারম্যান মেম্বারদের হাতের নিচে সেই তেলের বোতল, চালের বস্তা, এগুলো পাওয়া গেছে। যে টাকা দেওয়া হয়েছিল যে খুবই কম, এগুলো সবই খুব অপ্রতুল। একজন মানুষ, একটা পরিবারের খুবই অপ্রতুল একটা বরাদ্দ। তারপরেও যেটা দেওয়া হয়েছিল যে 2,500 করে টাকা পাবেন এক একজন শ্রমিক, কিন্তু দেখা গেল যে সেই টাকাও প্রচন্ড ভাবে নয় ছয় হওয়ার কারণে মেম্বারদের কাছে 400 জনের টাকা চলে গেল এক মেম্বারের কাছে।
কোনো মেম্বারের কাছে 40 জনের টাকা চলে গেল একবারে। তো এই এবং যাদের পাওয়ার কথা না তারা পেয়ে গেল, পরে এই কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে গেল, এটাও আর দেওয়া হলো না। তাহলে আমরা দেখলাম যে এই রাষ্ট্র কাদের পক্ষে দাঁড়াচ্ছে, যারা ধনীদের পক্ষে, ধনী এবং সে মালিক শ্রেণীর পক্ষে দাঁড়াচ্ছে, এবং যারা শ্রমিক, যারা নিপীড়িত মানুষ, তারা কিন্তু রাষ্ট্র দ্বারাও নিপীড়িত হচ্ছে। এই করোনা কালে যখন মানুষের আয় কমে গেছে, 95% মানুষের আয় কমে গেছে, সেই সময় আমরা দেখি যে 7,000 নতুন কোটিপতি এই দেশে নতুন কোটিপতি হয়েছেন। তাহলে কিভাবে তারা নতুন করে কোটিপতি হলো আমরা কিন্তু দেখছি, এবং এগুলো কোনো বিচার দেখছি না। আমরা দেখছি মাস্ক নিয়ে দুর্নীতি হয়েছে, পিপিই নিয়ে দুর্নীতি হয়েছে, এমনকি মানে মানুষের জীবনের যে সরঞ্জাম গুলো, অক্সিজেন, হাই ক্যানোলা নজেল, এই যে মানে খুব জীবনদায়ী যে বিষয়গুলো, সেগুলো নিয়ে পর্যন্ত দুর্নীতি হয়েছে। এবং কি পরিমাণ মুনাফা চলছে এক 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 গত বছর দেখা গেছে যে 30 মিনিট অক্সিজেন দেওয়ার জন্য 86 টাকা বিল করা হয়েছে একজন করোনা রোগীর কাছে আনোয়ার খান মডার্ন হসপিটালে। তো এভাবে, এবং আমরা দেখেছি করোনা নেগেটিভ সার্টিফিকেট দেওয়ার জন্য সেখানে হয়েছে। এভাবে নানাভাবে আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি চলছে, নানা রকম আমরা আমরা দেখতে পাই যে নানাভাবে যে দুর্নীতির কারণে মালিক পক্ষ একদিক থেকে দুর্নীতি করছে, আবার রাষ্ট্রপক্ষ মালিক পক্ষের কাছে মানে মালিক পক্ষেরই সাপোর্ট হিসেবে দাঁড়াচ্ছে, তাদেরকেই প্রণোদনা দিচ্ছে, তাদেরকেই বরাদ্দ দিচ্ছে, তাদেরকেই সহযোগিতা করছে। কিন্তু যারা শ্রমজীবী মানুষ, তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটায় তারা বারে বারেই বঞ্চিত হচ্ছে। আমরা দেখছি সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে চট্টগ্রামের বাঁশখালীতে সেখানে এস আলম গ্রুপের যে বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা খুবই ন্যায্য কিছু দাবি তুলেছিল। মার্চ মাসে তাদের বেতন দেওয়া হয়, তো শ্রমিকদের তো এইভাবে বেতন না দিলে তো চলে না। তারা বলেছিল যে তাদের বেতন প্রথম মাসের 5 তারিখের মধ্যে দিতে হবে, বকেয়া বেতন পরিশোধ করতে হবে। রমজানের সময় এসে গেছে, তারা বলেছিল যে ইফতারের সময় আমাদেরকে ছুটি দিতে হবে। খুবই ন্যায্য দাবিতে তারা আন্দোলন করছিল। এই আন্দোলনের মাঝখানে কারখানার সামনে শ্রমিকরা যখন কারখানার সামনে অবস্থান নেয়, মালিক পক্ষ আলোচনার কোনো তোয়াক্কা করলো না। যৌক্তিক দাবি শ্রমিকদের, আলোচনার কোনো তোয়াক্কা না করে স্বাধীন দেশে পাখির মতো করে গুলি করে শ্রমিক মেরে ফেলা হলো 5 জন। হাসপাতালে শ্রমিক মারা গেল, গুলি খেয়ে তারা হাসপাতালে গেছিল, তার মধ্যে আরো 2 জন, 7 জন শ্রমিক মারা গেল। আমরা দেখলাম যে 15 দিন হয়ে গেছে, একজনও গ্রেপ্তার হয়নি। এবং এখানে 3,000 মামলা দেওয়া হয়েছে। সেই 3,000 মামলা এখন শ্রমিকদের বাড়ি বাড়ি যে পুলিশ ধর্ণা দিচ্ছে যে তোমাদেরকে গ্রেপ্তার করা হবে, এবং শ্রমিকরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাহলে কি রকম একটা দেশ, আমরা বলছি স্বাধীন দেশ, কিন্তু আমরা কিভাবে জিম্মি হয়ে গেছি মানুষের মানে শোষণের কাছে, যে তারা আমাদেরকে পাখির মতো মেরে ফেলতে পারে। মানুষের জীবনের মূল্যই হয়ে গেছে এখন যেন সবচেয়ে কম, বিশেষ করে শ্রমজীবী মানুষের, এবং তাদের শ্রমের দামও সবচেয়ে কম, কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু হুহু করে বেড়ে চলেছে। আমরা যদি দেখি যে আমি একটু আপনাকে সংযুক্ত করি। আমরা যখন দেখি যে শ্রমিকদের নেতা যখন একজন মন্ত্রী থাকে, তখন তো শ্রমিকদের এইসব সমস্যা সহজে সমাধান হওয়া উচিত। সেক্ষেত্রে উল্টো হচ্ছে কেন বলে আপনি মনে করেন? আসলে নেতা, আপনি যখন এখানে মন্ত্রীদের কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখব তারা অনেকেই হয়েছে যে তাদের আগের সংগ্রামকে আমি অবশ্যই শ্রদ্ধা করি। অনেকে আছেন যে তারা আগে যে সংগ্রাম করেছেন সেগুলোকে অবশ্যই মূল্যায়ন করা দরকার, কিন্তু তার বর্তমান কর্মকাণ্ডটাই আমাদেরকে দেখতে হবে। আমরা যদি তার বর্তমান কর্মকাণ্ড দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে যখন তিনি মন্ত্রী হয়ে যান তখন তিনি কিন্তু মালিক পক্ষের লোক হয়ে যান, মানে বাস্তবতা এটাই বলে। এবং তিনি আর শ্রমিক চেহারা পরিবর্তন হয়ে যায়, অবস্থানের সাথে সাথে মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়, তখন আর শ্রমিকদের কথা মনে থাকে না। আমরা এখন
শ্যামল কান্তি দা আপনার কাছে যাচ্ছে। শ্যামল কান্তিতে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শ্যামল কান্তি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শ্যামল কান্তি, আপনাকে আমরা আসলে সংযুক্ত করতে পেরেছি, বাট আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। এর মধ্যে আমরা জি জি শ্যামল কান্তি, আপনি আমার কথা শুনলে আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। সম্ভবত আপনার মাইক্রোফোন মিউট করা। অ্যাডভোকেট শ্যামল কান্তি দে, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি। জি হ্যাঁ, আমি একটু একটু নেটওয়ার্কে ডিস্টার্বের কারণে আমি শুনিনি। হ্যাঁ বলুন। জি অ্যাডভোকেট শ্যামল কান্তি দে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার মাইক্রোফোন আনমিউট করতে হবে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। অ্যাডভোকেট শ্যামল কান্তি দে, আপনি কাইন্ডলি মাইক্রোফোনটা ইয়ে করেন, আনমিউট করেন, আমরা আপনাকে শুনতে পাবো। আমি এখন মোশাররফ হোসেন মন্টু, আপনার কাছে আপনার নিকট আমি যে বিষয়টি জানতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিকের কর্মস্থল এখন গার্মেন্টস শ্রমিক। অন্যান্য শিল্প শ্রমিকদের সাথে সাথে আমাদের দেশের জন্য গার্মেন্টস শ্রমিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা দেখি যে সবসময় এই গার্মেন্টস শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে লেগেই থাকে। এই গার্মেন্টস তো বন্ধ হয়, ওই গার্মেন্টস চালু হয়, আবার ওই গার্মেন্টস মায়ের হয়, এই গার্মেন্টস বন্ধ হয়, এবং অহরহ আমরা দেখি গার্মেন্টস শ্রমিকদেরকে বঞ্চিত হতে, নির্যাতিত হতে। কি বলবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে গার্মেন্টস শ্রমিকদের এই অবস্থা হচ্ছে কেন? ধন্যবাদ। আজকের মে দিবস ও সাম্প্রতিক বাংলাদেশ কেবিটিভি লন্ডন দ্য মিরর এই প্রোগ্রামের সম্মানিত উপস্থাপক কবির আহমেদ বাহার ভাই, উপস্থিত আছেন বিশিষ্ট শ্রমিক নেতা আনোয়ার হোসেন, সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল, প্রকৌশলী শম্পা বসু, সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। আমি জানি শম্পা বসু ম্যাডাম সম্ভবত শ্রমিক রাজনীতির সাথে যুক্ত, আরো যুক্ত আছেন অ্যাডভোকেট শ্যামল কান্তি দে, যুগ্ম আহ্বায়ক বাসদ মাহবুব। আজকে আসলে আপনি রোজা রমজানের দিন এমন একটা প্রোগ্রাম, আজকে মে দিবস, 135 বছর আগের ঘটনা, সেই ঘটনা আজকেও আমরা মে দিবস পালন করি। মে দিবসের কতটুকু অর্জন বা অর্জিত হয়নি, বাংলাদেশ কিন্তু এখনো 135 বছরের জায়গায় আছে। একটু আগে শম্পা বসু বলছিলেন যে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যে মানে অমানবিক, যে এটার বিরুদ্ধে 8 ঘন্টার শ্রম ঘন্টা দাবির জন্য মে দিবস ঘটনা। আপনি আমাকে প্রশ্নটা করছেন অন্য জায়গায়, যে বাংলাদেশে গার্মেন্ট শিল্পে এই অস্থিরতা কেন? এটা সর্ববৃহৎ শিল্প হিসাবে অনেকে মনে করেন। আসলে গার্মেন্টসটাকে আমি এখনো শিল্প পর্যায়ে মনে করি না, কারণ বিদেশের উপরে নির্ভরশীল। যে কোনো মুহূর্তে আমার গার্মেন্ট শিল্প ধস নামতে পারে, এটা একটা খুব অস্থায়ী অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে বিদেশের কোনো একটা সিদ্ধান্তের কারণে যদি অর্ডার বাতিল হয়ে যায়, তারা আপনার দেশ থেকে যদি ইম্পোর্ট না করে, তাহলে গার্মেন্ট শিল্পের সাথে সাথে বসে ধরে 1 মাস লাগবে না। তাহলে আমার এই শিল্পটা আসলে পরিপূর্ণ শিল্প হিসেবে এটাকে বিবেচনা করাটাও দাবি রাখে। এটা আমি মনে করি না এটা শিল্প, পূর্ণাঙ্গ শিল্প হিসেবে এটাকে মনে করার কোনো কারণ নাই। আর শম্পা বসু বলছিলেন যে আপনি শম্পা বসুকে প্রশ্ন করছিলেন যে প্রণোদনার বিষয়টা। আমাদের দেশে গার্মেন্টস মালিকরা যেই পরিমাণ মুনাফা অর্জন করেছেন, ওনাদের তো প্রণোদনা দেওয়ার দরকারই নাই, উল্টা ওনারা রাষ্ট্রকে প্রণোদনা দেওয়া দরকার আমি মনে করি। কারণ আপনারা জানেন কিনা, গার্মেন্ট শিল্প যখন কোন একটা মাস্টার এলসি নেয়, মাস্টার এলসির এগেনস্টে 70 থেকে 80% ওনাদেরকে ফ্রি শিপমেন্ট ক্রেডিট, অ্যাক্সেসরিজ এর জন্য, র ম্যাটেরিয়ালস এর জন্য ব্যাংক কিন্তু ক্রেডিট দিচ্ছে, সুবিধা দিচ্ছে। তারপরে ওনার এবং ওয়ার্কার, ইলেকট্রিসিটি বিল, রেন্ট, এভরিথিং এর জন্য ওনারা ব্যাংক থেকে কিন্তু ওই মাস্টার এলসির এগেনস্টে, শুধু কাগজটার এগেনস্টে ওনারা নিচ্ছে। কিন্তু তারপরে ওনারা, এটা হলো ওনাদের অভ্যাস,
চারিত্রিকগত কারণে গার্মেন্টস, আমি যদি এই কথাটা এখন যেটা বলছি আপনারা গার্মেন্টস মালিকদের সাথে আরো ভালো করে যোগ করে দেখেন, মাস্টার এলসির এগেনস্টে ওরা 80% মতো পেয়ে যায়, বাকি 20% এলসি টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী 90 days পর এলসি এট সাইট বিভিন্নভাবে গ্রহণ করেন। তাহলে আপনি বলেন এখানে আমাদের রাষ্ট্রের একটা ব্যর্থতা আছে, আইনগত বৈধতা আছে। যে যে গার্মেন্টস শিল্প, যে যে গার্মেন্টস ফ্যাক্টরি তার এলসির এগেনস্টে ওয়ার্কারের স্যালারির জন্য সে নেয়, তার ওয়ার্কারের স্যালারি কত, ওয়েজেস কত, রেন্ট কত, র মেটেরিয়ালস এর পেমেন্ট তো ব্যাংকে পেমেন্ট করতে, তাহলে সে দেয় না কেন? এটা তাহলে আমাদের রাষ্ট্রের এখানে একটা ভূমিকা রাখা দরকার, যে তুমি মাস্টার এলসির এগেনস্টে অনেক সময় কি করে, মাস্টার এলসির এগেনস্টে ওনারা ফ্যাব্রিক্স নিয়ে আসে, ওরা এগুলা ইয়ে করে, যাই হোক এগুলো ভিন্ন জিনিস এক্সেস আনে, এটা আমাদের অন্যান্য ফ্যাক্টরি গুলো। আমি যেটা বলতেছি, প্রণোদনা তো গার্মেন্টস মালিকরা চায় কোন কথায়, এদের লজ্জা থাকা উচিত। আজকে যদি এখানে কোনো গার্মেন্টস মালিক থাকতো, আমি ওকে জিজ্ঞাসা করতাম আপনি যে মাস্টার এলসির এগেনস্টে আপনি পেমেন্ট নেন নাই, 70% এর মতো শুধুমাত্র গার্মেন্টস মালিককে সংযুক্ত করতে চেয়েছিলাম, ওনারা রাজি হয়নি। ওনারা রাজি হবেন না তো, ওনারা রাজি হবেন না। ওনারা এত টাকার মালিক হন কিভাবে? ওনাদের গাড়ি প্রতি বছর মডেল চেঞ্জ হয় কিভাবে? ওনারা এমপি মন্ত্রী হন কিভাবে? গার্মেন্টস শিল্পে থেকে তো এই গার্মেন্টস শ্রমিকদের রক্ত বেচা পয়সা, রক্ত রপ্তানি করা পয়সা, ঘামের পয়সা, ওনারা এদেরকে পশু মনে করে না। সম্পাবু একটু আগে বলছিলেন যে এটা ওই মধ্যযুগীয় অবস্থা, সেই 1886 সাল আর 1890 সালের মতন ঘটনা। আজকে মে দিবস, এই কারণে কষ্ট। আমার মাথায় একটা, আপনি লাল টুপি দেখছেন, চট্টগ্রামের ঘটনার পর এই প্রতিবাদ স্বরূপ যতদিন শ্রমজীবী মানুষের মুক্তি না হবে আমি লাল টুপি ব্যবহার করব। এটা হলো প্রতিবাদের, সংগ্রামের, বিপ্লবের। তো আরেকটা বিষয়, আপনি দেখেন শম্পা বসু কথাটা বলছিল, অন্যায় করলো চট্টগ্রামের শিল্প মালিক, মামলা হয় আমার মৃত শ্রমিকের বিরুদ্ধে, যে শ্রমিক মারা গেছে তার বিরুদ্ধে মামলা আছে এখন 3000 মামলা। আরে অন্যায় করলেন আপনি, আমার প্রশাসন, আমার রাষ্ট্র মামলা করে শ্রমিকদের বিরুদ্ধে, যারা আন্দোলন করছে, যারা মারছে তাদের বিরুদ্ধে না। কি আশ্চর্যজনক অবস্থায় আমরা আছি। আপনার রাষ্ট্রের চরিত্র দেখতে হবে, আগে রাষ্ট্রের চরিত্রটা স্পষ্ট করতে হবে, রাষ্ট্রের চরিত্রটা কি, কাদের পক্ষে। আমার এই রাষ্ট্রের পক্ষে চরিত্র পুঁজিপতি লুটেরাদের পক্ষে। আপনি সংসদে যাই দেখেন কতজন ব্যবসায়ী আছে। আরেকটা বিষয়, শম্পা বসু সহ যারা আপনারা যুক্ত আছেন, আনোয়ার ভাই সহ আছেন, আপনার সংসদে এই যে আপনারা বললেন যে গার্মেন্টস এর শ্রমিক নেতা এখন মন্ত্রী, তাহলে শ্রমিকদের দাবি হয় না? শ্রমিক নেতা তো মন্ত্রী, উনি শ্রমিক নেতা হিসাবে না, উনি আওয়ামী লীগের নেতা হিসাবে মিনিস্টার, শ্রমিকের প্রতিনিধি না। সংসদে যদি 2 হাউস পার্লামেন্ট থাকতো, শ্রমিকদের রিপ্রেজেন্টেশনের কথা থাকতো, নারীদের রিপ্রেজেন্টেশন আছে, অন্যান্য সম্পা বসে একজন ফকশলীর রিপ্রেজেন্টেশন কই, ডাক্তারের রিপ্রেজেন্টেশন কই, অ্যাডভোকেট সাহেব আছেন এখানে, অ্যাডভোকেট সাহেবদের রিপ্রেজেন্টেশন কই? আমরা মাঠে সংগ্রাম করি, সংসদে আসে না কেন? সংসদকে 2 হাউস পার্লামেন্ট করতে হবে, প্রদেশ প্রাদেশিক সরকার করতে হবে, পুরা সবকিছু ঢাকা থেকে নিয়ন্ত্রণ করবে। চট্টগ্রামে কি হইলো, ঢাকার নিয়ন্ত্রণ না হইলে চট্টগ্রামে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই কারণে প্রদেশ প্রাদেশিক সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অবশ্যই করতে হবে। সংসদ, জাতীয় সংসদ থেকে জেলা উপজেলা যতগুলো রাষ্ট্রীয় পরিচালনার বিষয় আছে, রাষ্ট্র পরিচালনার যতগুলো স্তর আছে, এবং কারখানা পরিচালনায় শ্রমিকদের প্রতিনিধিত্বের বিষয়টা থাকতে হবে। গার্মেন্টসে যদি আজকে কারখানা পরিচালনার বেতন পাইছি কি পাই নাই, ব্যাংকের টাকা আছে কি নাই, আজকে যদি শ্রমিকদের রেজিমেন্টে ওই কারখানা পরিচালনা থাকতো, মালিককে মিথ্যা কথা বলতে পারতো না যে আমার লোক তো আছে আমার। এই কারণে সকল কারখানা পরিচালনায় শ্রমিকদের প্রতিনিধিত্বের বিষয়টা নিশ্চিত করতে হবে। আপনার কথা থেকে আমরা যে জিনিসটা ক্লিয়ার, যে আসলে প্রণোদনা প্রয়োজন হলো আমাদের শ্রমিক ভাইদের, শ্রমিক বোনদের, সেখানে প্রণোদনা পাচ্ছে মালিক, কিন্তু মালিক প্রণোদনা দিতে হবে। রাষ্ট্র যদি, রাষ্ট্রের চরিত্র যদি না বদলায়, এই লুটেরাদের চরিত্রে রাষ্ট্রে অবস্থান করতেছে, প্রণোদনা দেওয়ার কথা গার্মেন্টস মালিকদের, গার্মেন্টস মালিকদের পাওয়ার কথা না। সেটাই, আমি আপনার সাথে একমত। আসলে আমি বারবার রিপিট করলাম কথাটা। জি জি, বঞ্চিত। এবং এখানে শ্রমিক নেতা আনোয়ার ভাই আছেন, আপনারা স্কপে আছেন, স্কপ কি ভূমিকা পালন করতেছে? শম্পা বসু যে রাজনীতির সাথে যুক্ত, ওনারা স্কপে আছে, স্কপ এই বিষয়ে কি ভূমিকা নিল?
আমি স্কোপ থেকে আরো বেশি, আমি সমালোচনা করার জন্য বলছি না, স্কোপ থেকে আরো বেশি আমরা আশা করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আরেকবার আসবো। অ্যাডভোকেট শ্যামল কান্তি দে, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথাটা কেন জানি আমরা শুনতে পাচ্ছি না। আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। শ্যামল কান্তি দে, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন, বাট আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। দয়া করে আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। যে এখন কি শুনতে পাচ্ছেন? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। অ্যাডভোকেট শ্যামল কান্তিতে আপনার কথা শোনা যাচ্ছে না। আমি বুঝতেছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, কিন্তু আপনার কথাটা আপনার মাইক্রোফোনটা অন করতে হবে, আনমিউট করতে হবে, এটা মিউট করা আছে। জি, আমি এর মধ্যে আমি অ্যাডভোকেট শ্যামল কান্তিদা সংযুক্ত হওয়ার সাথে সাথে আমরা ওনার কাছে যাব। এর মধ্যে আমি আমাদের শ্রমিক নেতা, অত্যন্ত প্রিয় মানুষ, সবার শ্রমিক জগতের অত্যন্ত পরিচিত নাম আনোয়ার হোসেন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি। জনাব আনোয়ার হোসেন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনছি ভাই। জি, আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি সেটা হলো, বাংলাদেশে আমরা প্রায় দেখি যখন ঈদ আসে, ঈদ বোনাসের ব্যাপার আসে, যখন এই শ্রমিকদের ওভারটাইম বা একটু বেশি ফ্যাসিলিটি পাওয়ার কথা আসে, যেমন ঈদগুলো, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই সময়গুলোতে আমরা দেখি যে শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি করে দেওয়া হয় বা একটা অসন্তোষ হয়, এবং একটা পর্যায়ে তারা বেতন পায় না, তারা সময় মতো তাদের পাওনা পায় না। এই বিষয়গুলোর মধ্যে আসলে কি জটিলতা আছে, আপনি কি বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? যদি আমাদের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে, আমাদের দেশবাসীর উদ্দেশ্যে আমাদেরকে একটু বলেন, আমরা তো এই বিষয়টা অত বুঝি না। ধন্যবাদ আপনার সবাইকে, যারা উপস্থিত আছেন সবাইকে মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবং যে প্রশ্নটি করেছেন এটা খুবই প্রাসঙ্গিক এবং এটা অত্যন্ত বাস্তব। তো বাস্তব আমাদের দেশে ওই যে কবিগুরু যে লিখে গেছেন যে জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এখন এটাই প্রতিধ্বনিত হচ্ছে আমাদের বাংলাদেশের প্রতিটি শিল্প কারখানা এবং শিল্পাঞ্চলে। ঈদ আসলে নর্মালি ঈদ বা পর্ব, পূজা, দুর্গাপূজা বা ধরেন খ্রিস্টানদের যে বড়দিন, আমাদের মুসলমানদের ঈদ, এই পর্বগুলো আসলে স্বাভাবিকভাবে আমরা যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের তুলনায় একটু বেশি খরচ হওয়ার মানে পরিস্থিতি সৃষ্টি হয়। তো ওই সময় যেখানে বেশি প্রয়োজন, আর ওই সময় দেখা যায় যে ইচ্ছা করে আমাদের শ্রমজীবী মানুষের যে প্রাপ্য বেতন মজুরি যা বা ওভারটাইম বা অন্য প্রাসঙ্গিক যা কিছু প্রাপ্য, সেই প্রাপ্য নিয়ে তাল বানা শুরু হয়। তো এখন এটা হলো যে মর্যাদাগত অভ্যাসে সবসময় দেখি, এভরি টাইম উইল সি দিস পজিশন। কিন্তু আসলে এটা যে যারা দোজ দি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদেরকে মনে রাখতে হবে যে আমার এইটা প্রাপ্য শ্রমিকেরা, এবং এই প্রাপ্যটা মানে এই আগামী ঈদে বা অমুক তারিখে দিতে হবে, এই কথাটা যদি জানা থাকে বা তারা যদি ইফ দে আর কেয়ারফুল অ্যাবাউট দিস থিং, তাহলে এটা কোনো সমস্যা হওয়ারই কথা না। সবচেয়ে সমস্যা মূল হইলো যে বেশি আহরণ, মানে অতিরিক্ত সম্পদের মালিক হওয়া, এবং শ্রমজীবী যে মানুষ, এদেরকে মানুষ হিসেবে মনে না করার কারণেই এগুলো হয়ে থাকে। তো এগুলা সমাধানের জন্য আজকে জনাব আনোয়ার হোসেন, আমরা জানি যে স্কপ এই সংগঠনটা অত্যন্ত শক্তিশালী একটা সংগঠন। এই সংগঠন থেকে আপনারা শ্রমিকের ন্যায্য পাওনা এবং সময় মতো পাওনা, এই বিষয়টার জন্য কি আপনারা সরকারের সাথে আপনাদের কি সমঝোতা করা যায় না, বা সরকারের সাথে কি আপনারা এটাকে একটা প্রতিষ্ঠিত রূপ দিতে পারেন না, যাতে আমাদের শ্রমিক ভাইদের একটু কষ্ট না হয়, তারা যাতে অন্তত ইচ্ছা সুন্দরভাবে করতে পারে, তাদের পার্বণটা, পূজা পার্বণটা যাতে তারা ঠিক মতো করতে পারে? এই বিষয়ে আপনাদের কি করণীয়, আপনারা কি কোনো উদ্যোগ নিচ্ছেন? এগুলো অনেক লম্বা, প্রশ্নটা আপনার অত্যন্ত ছোট, কিন্তু এটার রিপ্লাইটা অনেক বড় এবং
অনেকাংশে মর্মান্তিক, কারণ হলে যে কারো কারোর জন্য এটা খুবই শ্রুতি কটু হবে। স্কপ আপনি জানেন যে এখানে আমার দিদি আছে, সম্পা দিদি, ইঞ্জিনিয়ার। স্কপটা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, এটা গঠিত হয়েছিল 1982 সালে। তখন আপনার যে অবস্থা ছিল, ব্যাপার হলো যে আমাদের এখানে এই বাংলাদেশে, নট অনলি হিয়ার ইন বাংলাদেশে, পৃথিবীর বহু দেশেই যে পলিটিক্যাল টেলিং, রাজনৈতিক লেজুর ভিত্তিতে একটা জিনিস কিন্তু সারা বিশ্বের অনেক জায়গায় আছে। যেমন ইন্ডিয়া যান, আপনি দেখবেন যে আইএনটিইউসি, তারা ওই যে কংগ্রেসের হিন্দু HMS, মানে এভরি অর্গানাইজেশন হ্যাজ এ রিলেশন উইথ দি আপনার পলিটিক্যাল পার্টি। তো এখন 1982 সালে যখন আপনার স্কপ প্রতিষ্ঠা হয়, স্কপ ওই সময় কিন্তু যে আন্দোলন, আপনি যে সংগ্রাম করেছে, এটা বাংলাদেশের ভিতরে অদ্বিতীয়। অনেকগুলো মানে বহুদিনের পুঞ্জীভূত অনেক সমস্যার সমাধান ওই সময় হয়েছে। এক, দুই নম্বর, অনেকগুলো নতুন দাবিও হয়েছে। কেন হয়েছিল? এটার পিছনে একটাই কারণ, যে এরশাদ সরকার যখন ছিল, স্বৈরাচার এরশাদ, তখন ওনার কিন্তু পলিটিক্যাল পার্টি ছিল, বাট শ্রমিক সংগঠন যেটা ছিল, সেই শ্রমিক সংগঠন অতটা শক্তিশালী ছিল না। যে কারণে দেখা গেছে যে ওই সময় আপনার এই যে আওয়ামী লীগ, আওয়ামী লীগের শ্রমিক লীগ আর বিএনপি শ্রমিক দল, আপনার যেহেতু পলিটিক্যাল লিঙ্কই ছিল না তাদের, সে কারণে তখন ওরা মানে আমরাই ধরেন, তখন আমরা অনেক বেশি মানে কর্মঠ ছিলাম, কর্মযজ্ঞে লিপ্ত ছিলাম, যেহেতু আমাদের পলিটিক্যাল টেলিং ছিল না, রাজনৈতিক লেজুর ভিত্তিতে ছিল না, পিছনের টান ছিল না। কিন্তু এই স্কপের যখন 91 সালের পরে, আজকে ধরেন কথাগুলো একটু হয়ে যায়, 91 সালের পরে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতা আসে, পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতা মানে অন্য পলিটিক্যাল আর কি, যে ছাড়া বিএনপি আওয়ামী লীগের কথা বলছি আমি, যে বিএনপি যখন ক্ষমতায় আসে, বিএনপি শ্রমিক সংগঠন ছিল, শ্রমিক দল তখন কিন্তু আর ওই যে এরশাদ আমলে যেভাবে মানে এই মানে ভাবে উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স ছাড়া যেভাবে কাজ করতে পেরেছে, কিন্তু শ্রমিক দল বিএনপি ক্ষমতা আসার পর সেইভাবে কাজ করা যায়নি। এটা হলো বাস্তব সত্য কথা। তো এই কারণে আনোয়ার ভাই, একটু আপনাকে ইন্টারফেয়ার করে, আপনি দুইটা আপনার কথা থেকে আমি একটু বলি। আপনি বলছিলেন যে এরশাদ আমলে আপনারা খুব সুন্দরভাবে কাজ করতেছিলেন, কর্মঠ ছিলেন। তা আমার প্রশ্ন, এখন কি আপনারা কর্মঠ না? এক, দ্বিতীয়ত আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার দলেরও সমালোচনা করছেন। এটা এখনকার যুগের নেতৃবৃন্দ করতে চায় না, নিজের দলের সমালোচনা করাটা একটা মহানুভবতা। আপনি আপনার দলের সময়ে যে কাজটি আপনার ব্যর্থতা ছিল সেই কথাটাও তুলে ধরেছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনাদের কি করণীয়, আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন, জনাব আনোয়ার হোসেন? বর্তমান সময়ে কথা তো একই জায়গায়, একটাই কথা, যে আমাদেরকে মানে উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স, অন্য কোনো দিকে নজর না দিয়ে, শুধুই শ্রমিকদের কথা মনে রেখে, বাংলাদেশে যতগুলো রেজিস্টার্ড ফেডারেশন আছে, শ্রমিক সংগঠন, সবাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে শ্রমিকদের জন্য ফাইট করতে হবে। কিন্তু সেই ফাইটটা তো আসলে আমরা উই ক্যান নট ডু দ্যাট ফাইট। মূল জায়গা গলত তো ওখানে, যে আমরা ওইভাবে করতে পারতেছি না। এটা অবশ্য আমি বলছি, কালকে আমার পোস্ট থাকে কিনা আই ডোন্ট নো, কিন্তু এটা দিস ইজ দ্য রিয়েলিটি, যে আমরা আসলে শ্রমিকদের জন্য যদি আমরা ডেডিকেটেড হই, ডিভোটেড হই, এবং যদি আমরা নিবেদিত হই, তাহলে পরে কিন্তু কোনো সমস্যা থাকে না। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আজকে আমরা ওইভাবে এরশাদ আমলের 82 সালের 84 সালের সে আন্দোলনের মতো শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আমাদের পিছনে টান আছে, যে কারণে আমরা করতে পারতেছি না, এবং আজকে শ্রমিকদের সমস্যারও সমাধান হচ্ছে না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে শ্রমিক নেতা হিসেবে আপনারা শ্রমিকদের জন্য যথাযথ নেতৃত্ব দিতে পারতেছেন না, শ্রমিকদের জন্য আপনারা কাজ করতে পারতেছেন না। কাজ করতে আমরা পারতেছি না, আমাদের উই হ্যাভ দি ক্যাপাসিটি, বাট আমাদের কিন্তু পিছনের টানের কারণে আমরা যে শক্তি সামর্থ্য নিয়ে নামার কথা, যে যতটুকু শক্তি প্রয়োগ করা অতটুকু প্রয়োগ আমরা করতে পারতেছি না, আর শ্রমিকদের সমস্যারও সে কারণে সমাধান হচ্ছে না। ওই যে আনোয়ার ভাই, আমি একটু যদি আরেকটা প্রশ্ন করি আপনাকে, এই যে আপনি বলতেন যে পিছু টান, এই টানটা কোত্থেকে আসে, মানে কি, কোন ধরনের টান এটা? এটা হলো যে আমরা ওই যে আমাদের হয়েছে কি ভাই, এখানে তো স্বল্প সময়ের মিটিং, এগুলো আসলে অনেক সময় নিয়ে বলতে গেলে, আপনি একটা জিনিস বলি, যে ওই যে খ্রিস্টিয়ান মোর দেন ফুটবল, একজন খ্রিস্টান পোপ হলে যে উনি সব থেকে বড় খ্রিস্টিয়ান, সবচেয়ে বড় বড় শক্তিধর এবং সবচেয়ে বড় পাওয়ারফুল। কিন্তু কিছু কিছু খ্রিস্টান দেখবেন যে ও পোপ থেকে আরো অনেক বেশি শক্তিশালী। মুসলমানদের বিদ্রোহ এরকম দেখবেন অনেক, যে অনেক বিশাল শক্তি সামর্থ্য নিয়ে ও
নিজেকে জাহির করতেছে। হিন্দুদের ভিতরেও ঠিক একই, মানে প্রত্যেক ধর্মে এরকম আছে। তো আমার কথা হলো যে এই যে খ্রিস্টিয়ান মোর দ্যান ফুটবল, এটাই আমাদের সবথেকে বড় ক্ষতিকারক। আমি মনে করেন বিএনপি করি, বিএনপির শ্রমিক সংগঠন করি, কিন্তু দেখা যায় যে ক্ষেত্র বিশেষে আমি আনোয়ার আই হ্যাভ মানে দি ক্যাপাসিটি, আই এম দি সাপোর্টার অফ বিএনপি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমার কথাবার্তা, চালে চলনে, বডি ল্যাঙ্গুয়েজে যে খালেদা জিয়ার থেকেও বা তারেক রহমান থেকেও অনেক বেশি বিএনপি, আমি অনেক বেশি বিএনপির নেতা বা বিএনপির জন্য দরদি। আওয়ামী লীগেরও আমার সহকর্মী যারা আছে, শ্রমিক লীগ করে ধরেন, তারাও এমন এমন মনোভাব যে তারা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী ওনার থেকে অনেক বেশি শক্তিশালী। তো আসলে ব্যাপারটা ওই জায়গায় নিহিত। আমি আরেকবার আপনার কাছে আসবো। আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি জিনিসগুলো তুলে ধরেছেন। আমি মনে করি যে আমাদের দর্শকরাও আমাদের সাথে আপনার কথাগুলো বুঝতে পেরেছেন, এগুলোর মর্মার্থ। শ্যামল কান্তি দে, অ্যাডভোকেট শ্যামল কান্তি দে, আমাকে শুনতে পাচ্ছেন এখন? অ্যাডভোকেট শ্যামল কান্তি দে, দাদা আপনার কথা আমি কেন জানি শুনতে পাচ্ছি না। We are very much unfortunate because we are not connected with you nicely. আমি শম্পা বসু, আমি আপনার কাছে অন্য একটা প্রসঙ্গ নিয়ে যাব। যদি আমি শ্যামল কান্তিকে কানেক্টেড করতে পারি, ওনার প্রশ্নটা নিয়ে নিতাম আমি। শ্যামল কান্তি শুনতে পাচ্ছেন? জি, শ্যামল কান্তি শুনতে পাচ্ছেন? যে আপনার মাইক্রোফোন আবার আনমিউট করতে হবে, মিউট হয়ে গেছে আবার। জি, শ্যামল কান্তি দে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওকে, হ্যালো। জি জি, আমরা আপনাকে পেয়েছি। আমি বলি, জি, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। জি, আপনি কি বলতে চাচ্ছিলেন? আমরা আপনার কথাটা শুনে নেই। জি, শ্যামল কান্তি। না, আমি প্রথমেই আপনারা আলোচক বিন্দু এবং উপস্থাপক সহ সবাইকে লাল সালাম, সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। আমার প্রথম কথা হলো যে 84 একদল শ্রমিক যখন তার 8 ঘন্টা দৈনিক মজুরির দাবিতে 8 ঘন্টা শ্রম ঘন্টার জন্য আন্দোলন শুরু করলেন, সিআইটিতে 1 মে 80 অর্ধশত আহত হলেন, নিহত হলেন। তার মধ্য দিয়ে 89 24 জুলাই যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো, বাংলাদেশ সংবিধান 72, সেটা নিয়ে আমরা আন্তর্জাতিক সংহতি দিবস, আজকে মহান বিজয় দিবসের সেই শহীদদের প্রতি সম্মান শ্রদ্ধা জানে আজকে আমার একটু ন্যূনতম বক্তব্য রাখছি। সেখানেই আপনার প্রশ্নটা আপনি করেন, তারপর আমি শুরু করবো আমারটা। জি, আপনার কাছে আমি যে প্রসঙ্গটা জানতে চাচ্ছিলাম সেটা হলো পাট শিল্প। বাংলাদেশের এক সময় সোনালী আঁশখ্যাত পাট, যেটা আমরা বিদেশে রপ্তানি করতাম, এটা আমাদের বৃহৎ শিল্প ছিল। সেই পাট শ্রমিকদের, পাট শিল্প কারখানা শ্রমিকদের এখন কি অবস্থা, যদি আপনি আমাদেরকে একটু বলেন। আমরা এক একজন থেকে যদি এক এক বিষয়টা শুনি, তাহলে আমাদের সম্পূর্ণ বিষয়গুলো জানা হবে। আমি একটু আপনাদেরকে সমঘন্টার ব্যাপারটা নিয়ে একটু আপনি প্রথম বলছি, তারপর পাটের ব্যাপারটা আসছি। জি, আমাদের বাংলাদেশে সরকারি হিসাব পরিসংখ্যান ব্যুরো বলছে বাংলাদেশে শ্রমশক্তি 6,35,00,000। এর মধ্যে 6,08,00,000 মজুরি বিনিময়ে কাজ করে। তার মধ্যে 4,22,00,000 পুরুষ, 1,87,00,000 নারী। তার জন্য 10টি শ্রম আদালত, যেটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট নয়। তার ভিতরে আনুপাতিকারে একটি মাত্র ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের আদেশ এবং রায় সহ এপ্রিল থেকে অদ্যাবধি বিচারাধীন বা 16,115টি মামলা আদালতে বিচারাধীন। ট্রাইব্যুনালে বিচারাধীন প্রায় 12,49টা। আর যে 10টা আদালত, শ্রম আদালত রয়েছে, তার মধ্যে ঢাকা আদালত 3টা, একটা হলো 6,685টি, একটাতে আছে 7,536টি, আর একটাতে 468টি। চট্টগ্রামে 2টা, একটা আদালতে আছে 1,816, আর একটা আদালতে 67। খুলনা আছে 247, রাজশাহীতে 297, রংপুরে 143, সিলেটে 53, বরিশালে 63। আমাদের প্রথম কথা হলো যে প্রথমে আমরা তো মজুরি দিচ্ছিও না, শোষণ নির্যাতন করছি, তার মধ্য দিয়ে আমাদের আদালতে যে ন্যূনতম বিচার, সেই বিচারগুলো হচ্ছে না। সেই বিচারের চেয়ারম্যান দীর্ঘদিন পর্যন্ত বিচারকের চেয়ারম্যানের দায়িত্বটুকু এখনো কাউকে দেওয়া হয়নি। তো আমার সবচেয়ে দুঃখজনক হলো যে আওয়ামী লীগ
বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 4টি দল স্বাধীন সার্বভৌম দেশে, যেটা আমাদের সংবিধানের স্তম্ভ সমাজতন্ত্র, শ্রমিকদের দাবি, যে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করেছিল, তার বিনিময়ে আজকে আমি, আমার ভাই এখানে বিএনপি, আমাদের অন্যান্য সংগঠন যারা আছেন তারা আমার মতোই আজকে জ্বালাময় বক্তৃতার মধ্য দিয়ে আন্দোলন সংগ্রাম, অত্যাচার, নির্যাতন শ্রমিকদের পাশাপাশি আমাদেরকে খেতে হয়েছে এবং খেতে হচ্ছে। এরশাদ বিরোধী আন্দোলন 6 মাসের ডিটেনশন নিয়ে আমাকে পালে থাকতে হয়েছে। আজকে আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমরা উন্নয়ন কতটুকু আসছি। দীর্ঘ 130-35 বছর এই আন্দোলনের মধ্যে শ্রমিকদের শ্রম আদায়ে 8 ঘন্টা শ্রম মজুরি পাবে, 8 ঘন্টা ঘুমাবে, 8 ঘন্টা সামাজিকভাবে বা তার অন্যান্য দায়িত্ব, তার যে মনোরঞ্জনের জন্য সে অবস্থানটা নেবে। কিন্তু বাংলাদেশে শুক্র শনিবার 2 দিন করে 8 দিন বাংলাদেশে বন্ধ। বিভিন্ন দিবস উপলক্ষে হিসাব করলে আমরা বাংলাদেশে মাত্র 18 দিন সমকার্য পাই। তার মধ্য দিয়ে শ্রমিকরা শনিবার এবং শুক্রবার কি ওনাদেরকে আমাদের ইন্ডাস্ট্রি, কারখানার মালিকেরা তাদেরকে সেই সময়টা তাদেরকে ছুটিতে দেন না, ছুটি না দিলেও তাদেরকে ওভারটাইম দিচ্ছেন। এবং কর্মঘণ্টা, এখন যে কর্মঘণ্টা হচ্ছে সেই কর্মঘণ্টা এই করোনাকালীন জীবন যে ঝুঁকি নিয়ে ওনারা যে উৎপাদন করছেন, গার্মেন্ট শিল্প বাঁচিয়ে রাখছেন, দেশকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছেন, সেখানে তাদেরকে কোনো ভাতা দেওয়া হচ্ছে বা অতিরিক্ত কোনো মজুর দেওয়া হচ্ছে কিনা, আমার সেটাই আছে সরকারের কাছে প্রশ্ন। মোহাম্মদ যিনি আমাদের একসময় দায়িত্বে সংবাদদাতা, উনি বলছিলেন যে আইন সংশোধন করা উচিত। তারপর থেকে আজকে আবার 6 বছরের মাথায় সেই সরকার, সেই গভর্নমেন্টে অবস্থান করছেন, কিন্তু শ্রম আইন সংশোধন হয়নি। আমরা বারবার দাবি করেছিলাম যে শ্রমিকদের আমি ধরে নেন একটা শার্ট $10 বিক্রি হচ্ছে আমেরিকা বা জাপানে, সেখানে ন্যূনতম 8 টাকা আমরা বাংলাদেশ থেকে দিচ্ছি, $2 তারা বিক্রি করছেন। তাহলে $8 ভিতরে $1 যদি আমাদের শ্রমিকদের জন্য দেওয়া হয়, তাহলে মালিকদের কোথায় লস হবে, কোথায় ওনাদেরকে ভর্তুকি দিতে হবে, কোথায় সরকার জনগণের টাকা তাদেরকে ভর্তুকি দিয়ে এই করোনাকালীন সবাই বন্ধে আমরা ভাতে মরবো, আর ওনাদের মালিকদেরকে বিলাসবহুল এবং বিভিন্ন রিসোর্স হোটেলে ভাড়া নিয়ে তারা আরাম আয়েশ করবেন। আমাদের প্রশ্ন আজকে সেখানেই। আজকে এই যে আমাদের 17 এপ্রিল যে আমাদের বাসখালীতে যে 8 জন শ্রমিক মারা গেলেন, তাদের শুধু তাদের দাবি দেওয়ার জন্য তারা আজকে হত্যা হলেন, তাদের জন্য আজ পর্যন্ত কি গ্রেফতার হলেন কতটুকু, আর তাদের দাবি দেওয়া ক্ষতিপূরণ যে আহত নিহত তাদের কতটুকু পেয়েছেন? আমি এই সরকারের কাছে এবং অতীত যে সরকারগুলো করেছেন তাদের ব্যর্থতা এবং বর্তমান সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলছি। যে আমরা বড় বড় কথা বলবো, ভোটের সময় ভোট নেব, গরিব কৃষকের জন্য কান্না করব। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী বলছে কৃষকের ধান কেটে দাও। কটা জেলায়, কটা ছাত্রলীগ, কটা বিএনপি, কটা জাতীয় পার্টির জামাতের লোকেরা রাস্তায় নেমেছে, সেখানে এই বাম, জাসদ, বাসদ, আমরা যারা এই সমাজতন্ত্রের জন্য, এই সর্বহারা মানুষের জন্য লড়াই করছি, আমরা এই মাঠে ময়দানে তাদের সাথে ন্যূনতম সাহায্য সহযোগিতা নিয়ে তাদের পাশে টিকে আছি। আমাদের হসপিটালগুলো, যে হসপিটালগুলো তো ন্যূনতম এই করোনাকালীন ওনারা বলছেন ন্যূনতম অনেক ওষুধ পাওয়া যায় না, স্লিপ লিখে দেয়, বাহির থেকে এই গরিব নিরীহ জনরা আনতে হয়, সেই টাকাটা তারা কোত্থেকে নিয়ে আসে? হাহাকার করছে প্রতিটি হসপিটালে, কিন্তু আজকে আমাদের হসপিটালের দৃশ্যগুলো কোথায়? আজকে আমাদের টিকা নিয়ে, আর তারপরে তার সাথে আমি আনন্দ করছি যে আমাদের টিকা নিয়ে যে বাণিজ্য ব্যবসা, যে চুক্তি, গোপন চুক্তি, ওপেন চুক্তি, যেগুলো আগে করা যেত না, সেটা করলেন না। বিশেষ করে এই সরকারের সমন্বয়হীনতার জন্য আজকে করোনাকালীন এই দেশের আমাদের এই দুটো অবস্থা দাঁড়িয়ে হচ্ছে, এবং আগামী দিনে আরো বিপর্যয় আসার সম্ভাবনা আছে। এই লকডাউন দিচ্ছে সকালে, ভোরবেলা গাড়ির পরিমাণ বন্ধ, আবার 2 দিন বাদে বলবেন আসেন আপনারা, তো আবার যখন আসে আবার বলছে শ্রমিক ভাইরা আপনারা হেঁটে হেঁটে বাড়িতে 100 মাইল চলে যান বউ বাচ্চা নিয়ে। এই হলো আমাদের সরকারের অবস্থান। তাই আমাদের প্রতিবাদ, পাট শিল্প যেটা বলছেন, আপনার সাথে একটু যুক্ত করি। আমরা একবার দেখলাম যে প্রথম লকডাউনের সময় আমরা দেখলাম যে বললো যে সব বন্ধ, শ্রমিকরা দেশে গেল, আবার কয়দিন পরে বললো না গার্মেন্টস খোলা থাকবে, শ্রমিকরা আসবে। তাহলে কি আমাদের শ্রমিক ভাইদের কি জীবনের কোনো নিরাপত্তা নাই? তাদেরকে কি মূল্যায়ন করা হয় না নাকি? আপনি কি মনে করেন যাদের উপরে জনগণ না, জনগণের ভোট, ওনাদের জনগণের ভোট দেওয়া হয় নাই, রাতের অন্ধকারে তো ভোট নিয়ে বাক্সা করে ফেলছেন। জনগণের ভোট নেই, যার জন্য জনগণের মজুরিও নেই, জনগণের মূল্যায়নও নেই। ওনারা সংসদে আছেন, জনগণের ট্যাক্সের টাকা নিচ্ছেন, উৎপাদন করতে ট্যাক্স, বিক্রি করতে ট্যাক্স, খরিদ করতে ট্যাক্স,
একটা মালের উপর 3 বা 4 বার ট্যাক্স আপনার কাছে প্রশ্ন ছিল পাট শিল্প শ্রমিকদের এখন কি অবস্থা, একটু যদি সংক্ষেপে বলেন। হ্যাঁ, পাট শিল্প শ্রমিকদের অবস্থা তো আমাদের জাতীয়তাবাদী নেতা আছেন আপনার সামনে বসা, ওনারা তো ওটা বেশি কিনে বিক্রি করে খেয়ে ফেলছেন। বকরিটুকু যতটুকু ছিল আওয়ামী গভর্নমেন্টের নেতারা সেটা লুটপাট করে নিয়েছে। এখন সেখানে আওয়ামী লীগ এবং যেটা বলে বিএনপি সরকার মিলে পাট শ্রমিক শেষ, দুজনে শ্রমিকদেরকে সাইড করার জন্য, হ্যাঁ জনগণকে আর শ্রমিকদেরকে সাইড, কারণ আন্দোলন সংগ্রাম হলে ওনাদের জন্য বিপদ। শ্রমিকরা রাস্তা নেমে আসবে, সেখানে তো ওই কাজ ফুটে রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন ওনাদের গাড়ি চলবে না। যার জন্য আদমজিকে ধ্বংস করে দিয়ে সেখানে এখন ভারত পাকিস্তানকে কলকারখানা দিয়ে আজকে আমাদের সোনালী আঁশ ব্যাগ ব্যবহার করুন, প্লাস্টিক বন্ধ করুন, এই হলো আমাদের। আমরা ব্যবহার করবো প্লাস্টিক, বলবো যে আপনি সারা উৎপাদন সোনালী আঁশ বলে আমাদের পাট চাষিদেরকে রাস্তা শুয়ে রাখবেন। চিনি আমাদের দেশে চিনি খরিদ করবেন না, কিন্তু বিদেশ থেকে আয়না সেখানে মানুষদেরকে ক্যান্সার সৃষ্টি হওয়ার জন্য সেই চিনিগুলো খাওয়াবেন, তাইলে ব্যবসায়ীরা ব্যবসা হবে, সরকারকে টাকা অনুদান দেবে, ওনাদের নেতারা গাড়ি বাড়ি নিয়ে আর বিলাসবহুলতায় ওনাদের আশা মধ্যে ব্যস্ত থাকবেন, আর জাতি হাহাকারে মরবে। এই হলো আমাদের স্বাধীন সার্বভৌম দেশে 50 বছর পূর্তি। আজকে দেখছেন 50 বছর পূর্তি ধর্মের নামে এই দেশটাকে কোথায় নিয়ে গেছে। শুধু ভোটের জন্য আওয়ামী বিএনপির একে অপরকে আপোষকামিতা, জামাত হেফাজত দুইটা গ্রুপ ভাগ করে নিয়েছে, কিন্তু কেউ জামাত নিল, কেউ হেফাজত নিল, নিজেদের ভোটের স্বার্থে দেশকে আজকে ধ্বংসের পাতারা। এবং এই যে মুক্তিযুদ্ধের চেতনা বলে, সেই চেতনা যে বঙ্গবন্ধুকে সারা বাংলা না পৃথিবীর সবাই স্বীকার করে, আমরাও স্বীকার করি, আমরা যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, তার হাত ভেঙে দিল, মুক্তিযুদ্ধের চেতনা বুলন্ডিত হলো। কিন্তু আজকে কি অবস্থা হচ্ছে, নামে মাত্র যেগুলো হচ্ছে এগুলা কোনো বিচার ব্যবস্থা, ওনাদের কমিটি ভেঙে দেবেন, কিন্তু ওনার কেন গ্রেফতার হচ্ছেন না, ওনাকে কারাগারে নিক্ষেপ হচ্ছেন না? ওই পারিবারিক ব্যাপার নিয়ে, মহিলার ব্যাপার নিয়ে ওনার টানাফিরা করে মামলাটা টানে আনছে। আপনাদের এই মামলাগুলো, হাজার হাজার মামলাগুলো, এই 13ই মে যেটা ঘটছে, যেখানে আমাদের সিপিবি পল্টনের যে অফিসটা কিভাবে ধ্বংস করলো, এটা সর্বশেষ, হ্যাঁ সর্বশেষ বলছি ভাই, আমাদের সর্বশেষ কথা হলো শ্রমিকদের মজুরি ন্যূনতম 20,000 টাকা দিতে হবে, এটা হলো আমাদের দাবি। আর এই বুর্জুয়া সমাজকে ভাঙার জন্য আমি বিএনপির সেই নেতা সম্মানিত শ্রদ্ধাভাজন আনোয়ার ভাইকে বলবো যে আমাদের সাথে, অন্তত শ্রমিকদের সাথে, অন্তত শ্রমিক মেহনতি মানুষের সাথে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদেরকে নিয়ে এই বুর্জুয়া সমাজ ভেঙে আপনিও আমাদের পতাকা তলে একসাথে হন। আপনি ওখানে দেখলে খালেদা জিয়া, তারে খাওয়ার দরকার নাই, আপনি এখানে শ্যামল, তারপরে সেখানে কি বলবো আমাদের মন্টু ভাই আছেন, আমাদের দিদি আছেন, আপনি আছেন, আমাদের জনগণের কাতারে আসুন। বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি ত্যাগ করে ওরা মুদ্রা রেফিউজি বুর্জুয়ার ওনারা লালিত পালিত সিন্ডিকেট। আজকে পেঁয়াজের দাম বাড়তি, ভোজ্য তেলের দাম বাড়তি, টিসিবি যখন বন্ধ করে দেবে সাথে সাথে সিন্ডিকেট ওপেন করে দিচ্ছেন। তাহলে সরকার কি আর ঘুমিয়ে আছেন? এই সবাইকে লাল সালাম, বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি, আর আপনাদের কথাগুলো শোনার জন্য অপেক্ষা আছি। পরে আমি আর একটা বলবো। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আসলে দল বড় না, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ বা দল বড় না, আমরা সবাই শ্রমিকের উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন করতে চাই, এটাই আসলে আপনার জাতীয় উন্নয়ন হবে। হ্যাঁ, স্বাধীনতার স্বপ্ন, মুক্তিযুদ্ধের চেতনা তাই ছিল। আমরা মুক্তিযুদ্ধের সন্তান, আমার 2 চাচা হারিয়েছে, 2 চাচা বলতে এই মুক্তিযুদ্ধের দেশে আমার 2 চাচা হারিয়েছে মুক্তি পরিবার। তাহলে এই দেশকে মুক্তিযুদ্ধের, যদি মুক্তিযুদ্ধের চেতনা বলেন সেটা পালন করতে হবে, এই হলো আমাদের দাবি। অ্যাডভোকেট শ্যামল কান্তি, যে আপনার বিশ্লেষণটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ছিল। আপনার কথার রেস ধরে আমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু আলাপ করতে যাচ্ছি। বাংলাদেশের কিছুদিন আগে আপনি একটু উল্লেখ করেছিলেন যে কিছুদিন আগে আমরা দেখলাম যে হেফাজত নেতাকে অ্যারেস্ট করা হলো, ওনাকে রিসোর্টে পাওয়া গেল, ওনার তৃতীয় দ্বিতীয় চতুর্থ ওনার স্ত্রী পাওয়া গেলে, এগুলো নিয়ে আমরা অনেক হই হুল্লোড়, ফেসবুক গরম দেখলাম। কিছুদিন পর আমরা দেখলাম, যাক থাকতে পারে কারো বৈধ লোক থাকলে আমাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই। তারপরে আসলো আমরা দেখলাম সাইম সোবহান তানভীর, ব্যবস্থাপনা পরিচালক এবং বসুন্ধরা গ্রুপের একজন ব্যবস্থাপনা পরিচালক, যারা বাংলাদেশের বাণিজ্য অঙ্গনের বা অর্থনৈতিক অঙ্গনের অত্যন্ত নাম করা ব্যক্তি, হ্যাঁ কর্ণধার বলতে পারেন। আমরা দেখলাম তার বিষয়টাকে কেন্দ্র করে মোশাররফ জাহান মুনিয়া তার মৃত্যু হলো। জি শ্যামল কান্তি, আপনার একটু কাইন্ডলি আমাদের কথা শুনেন। আমি আপনাদের সবাইকে এই বিষয়টা একটু জানতে চাইবো আপনাদের কাছ থেকে। এই যে মুনিয়া মারা গেল, এটা কি হত্যা
না আত্মহত্যা, হ্যাঁ আসলে বিষয়টা কি ঘটলো। তারপর আমরা এখন আবার আমরা গত একদিন দুই দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে ৭১ টেলিভিশনের অত্যন্ত স্বনামধন্য সাংবাদিক, জার্নালিস্ট, প্রেজেন্টার মিথিলা পারজানাকে নিয়ে একটা ঘটনা আমরা শুনতে পাচ্ছি যে কোন একটা হোটেল থেকে বা কোথাও থেকে ওনাকে অনৈতিক কাজে পাওয়া গেল। তো এই বিষয়গুলোকে আপনারা তিনটা বিষয়কে একটু সংক্ষেপে মূল্যায়ন করবেন। এর আগে আমরা একটু দেখব যে মুনিয়ার যে কথোপকথন আনভি সাহেবের সাথে এবং তার পোস্টমর্টেমটা কি ছিল, একটু একটু আমরা দৃষ্টি জাস্ট খণ্ডিত ভিডিও দেখে আসি। এক তরুণীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভিরের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এদিকে সুরতহাল প্রতিবেদনে মোসাররত জাহান মুনিয়ার গলার বাম পাশে অর্ধচন্দ্রাকৃতি গভীর দাগ পাওয়ার কথা উল্লেখ করেছে পুলিশ। ময়নাতদন্তের শেষে মুনিয়ার মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যায় তার স্বজনেরা। রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে সোমবার সন্ধ্যায় উচ্চ মাধ্যমিকের ছাত্রী মোসাররত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ আছে, তরুণীর গলার বাম পাশে ছিল গভীর কালো দাগ। এছাড়া তরুণীকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে এমন আলামতও পাওয়া যায়। মৃত্যুর কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তরুণীর উপর বিষ প্রয়োগ বা ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে কিনা তা জানতে ভিসেরা পরীক্ষা করা হচ্ছে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগে। মনে হয় আত্মহত্যা হলে তার চেয়ারটা থাকতো, চেয়ারটা নাকি স্টিল ছিল, ওকে মানে দারোগা বলছে দাঁড়ানো ছিল, মানে এজারাই লেখা ছিল এটা, কারণ আত্মহত্যা করলে তো সে ঝুলন্ত অবস্থায় চেয়ারগুলো পড়ে যেত, চেয়ারটা স্টিল ছিল, কিন্তু আমার দেশে হত্যা এটা। এদিকে ঘটনার পর গুলশান থানায় মুনিয়ার বোনের দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভিরের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে আবেদন করে পুলিশ। ঢাকা মুখ্য মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানির পর বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দেন। 30 এপ্রিলের মধ্যে মামলার প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয় আদালত। গত 23 তারিখে একটি ইফতার পার্টি ঘটনা হয় সেই বাসায়, এবং এই ইফতার পার্টির ঘটনা থেকে সেখানে যখন ফেসবুকে ছবি আপলোড করা হয় সেগুলো নিয়ে একটি মনোমালিন্য হয়। মনোমালিন্যের প্রেক্ষিতে ভিকটিম তার বোনের কাছে ফোন করে জানান যে যে কোনো মুহূর্তে তার যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে এবং তারা কুমিল্লা অবস্থান করতেন, তাদেরকে দ্রুত ঢাকায় আসার জন্য তারা জানান। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে মুনিয়ার মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরে গ্রামের বাড়ি কুমিল্লায় মুনিয়ার মরদেহ নিয়ে যায় স্বজনেরা। জি, আমরা প্রতিবেদনটি দেখলাম। আমরা আমাদের ব্যবসায় অত্যন্ত সফল শিল্পপতি সাহেবের ভাষাগুলোও শুনলাম। আমার মনে হয় ভাষাগুলো এরকম অত্যন্ত সফল, সার্থক এবং খুব সুন্দর মার্জিত। আপনাদের কাছে কেমন লাগলো? জনাব মোশাররফ হোসেন মন্টু ভাই, আপনি যদি এই বিষয়টা একটু আমাদেরকে বলেন। একটু বলেন, আমি বলবো পারে। আপনার কথা শোনা যাচ্ছে না, মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। মোশাররফ হোসেন মন্টু ভাই। হ্যাঁ, আমি আসলে এই বিষয়টা নিয়ে মন্তব্য করার মতো মন মানসিকতা আমার এই মুহূর্তে নাই। আজকে আমরা শিল্পপতি আনভিরের যে বক্তব্যটা শুনলাম, ঠিক আমার রাষ্ট্রের ক্যারেক্টারটা ঠিক একই রকম। আমার রাষ্ট্র কিন্তু জনগণের সাথে একই রকম, মানবিক রাষ্ট্র না, এটা একটা অমানবিক রাষ্ট্র। আমার আইন কানুন ব্রিটিশ পাকিস্তানি আমলের পুরাতন আইন কানুন দিয়ে, ব্রিটিশরা যে পাকিস্তানিরা যে আইন কানুন দিয়ে পরিচালনা করতো, সেই আইন কানুন দিয়ে, সেই প্রশাসন দিয়ে আমার রাষ্ট্র পরিচালিত হচ্ছে। সুতরাং আনভিরের এই বক্তব্যে আমি বেশি আশ্চর্য হই না, কারণ এটা আমার রাষ্ট্রেরও ক্যারেক্টার। রাষ্ট্র আমার জনগণের সাথে সেম আচরণ করে। তার আগে আমি একটু আনোয়ার ভাইয়ের সাথে আনোয়ার ভাইয়ের একটা বক্তব্যকে, যা আনোয়ার ভাই বললেন যে আমরা আমাদের ফিসুটানটা হইলো আইন। স্বাধীনতার পর কতজন কারখানা মালিক, শিল্প মালিক জেল খেটেছে আপনি কি জানেন? কতজন আমার শ্রমিক মারা গেছে, হত্যার শিকার হয়েছে? আসল হইলো, আনোয়ার ভাই হয়তো ভালো মতো বলতে চাননি, আমার দেশের যে আইন, আজকে আমি শ্রমিকরা মিছিল করি, প্রতিবাদ মিছিল করে, পুলিশ আমার উপর গুলি চালাবে। সাম্প্রতিক সময় চট্টগ্রামের ঘটনা সেটা আছে। আচ্ছা,
আরেকটা জিনিস, আমি আপনি ওই যে 71 টিভির, আমি এই বিষয়টা একটা বায়বীয় বিষয়, আমি এটা নিয়ে মন্তব্য করতে রাজি নই। এই জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাই না, এটা কারো ব্যক্তিগত বিষয়, এটা আমরা যে পর্যন্ত কোনো প্রুফ না বা কোনো ইয়েতে না আসে। আরো একটা জিনিস, আমাদের দেশে শিল্প কারখানা বলেন, আইন কানুন বলেন, জাতীয় সংসদ বলেন, প্রশাসন বলেন, সব কিছু কিন্তু একরকম লুম্পেন ব্যবসায়ীদের আন্ডারে। আপনার মিডিয়া বলেন, সবকিছু, পত্রিকা, প্রিন্টেড পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া, এভরিথিং তারা মালিক। আমরা হলাম শুধুমাত্র ট্যাক্স ব্যাট দেওয়ার মালিক। আমরা জনগণ ট্যাক্স ব্যাট দেব, ওনারা রাষ্ট্রটা পরিচালনা করবেন, ওনারা ভোগ বিলাস করবেন। এই জন্য আমাদের জন্ম, ওনাদের সেবা করার জন্য, আর কোনো কারণ নাই। আর যে যেটা আমি বললাম, যেটা আরেকটা বিষয়, আমি আনোয়ার ভাইকে অ্যাটেনশন, আনোয়ার ভাই একটু প্লিজ শুনবেন, শম্পা বসুকে বলছি, আপনারা শ্রমিক রাজনীতির সাথে যুক্ত আছেন, কলকারখানা নিবন্ধন, বাংলাদেশে কোম্পানি নিবন্ধনের একটা ব্যবস্থা আছে। কলকারখানা নিবন্ধনের আগে তাদেরকে অনেক কিছু ফাইলপত্র, কাগজপত্র জমা দিতে হয়। আরেকটা জিনিস করতে হবে, কলকারখানা নিবন্ধন করার সময় কলকারখানার বেতন ক্যাটাগরি কি, কোন পোস্টে কি বেতন দিবে, এই কাগজটাও যেন বাধ্যতামূলক সরকারকে দেওয়ার ব্যবস্থা, রাষ্ট্রকে, প্রশাসনকে দেওয়ার ব্যবস্থা করা হয়। আর একটা জিনিস আমরা দাবি জানাইতেছি, শ্যামলদা বারবার বলতেছেন যে এই করে নাই, সেই করে নাই, শম্পা বসু আছেন, আনোয়ার ভাই আছেন, আমরা তো 8 ঘন্টা এবং ন্যায্য মজুরি চাইছি, আমরা তো বেশি কিছু চাই নাই, ঈদ বোনাস বা এগুলা তো নর্মাল বিষয়। আমরা যেটা চাচ্ছিলাম, আমরা যদি আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার যদি বাস্তবায়ন করা না হয়, বর্তমানে আমরা জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট শুধুমাত্র দাবি আদায়ের জায়গায় থাকবো না, দাবি বাস্তবায়নের জায়গায় বসার জন্য আমরা চেষ্টা করব। আপনারা সেই আসেন, যেখানে নীতি নির্ধারণ হয় সেই জায়গাটা আমাদেরকে আসতে হবে, আইন কানুন ফাঁস হয় সেই জায়গাটা আসতে হবে। যে অ্যাডভোকেট শ্যামল, আমি যে কথা বলতে চাইছিলাম কিছুক্ষণ আগে, যে বাংলার কর্ণধার আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, আজকে বসুন্ধরার এতদিন হয়ে গেল দেশের বাইরে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হইলো, আমাদের এত গোয়েন্দা, এত এসবি ডিএসবি, কিন্তু আজ পর্যন্ত গ্রেপ্তার হলেন না। উনি কিন্তু জামিনের জন্য চাইলেন, আদালত বললেন করোনার কারণে হলো নাই, সেটা হলো কিন্তু মানুষের দেশের সেন্টিমেন্টকে কেন্দ্র করে আদালত বললেন যে করোনাকালীন কারণে এখন জামিন শুনানিটা হবে না আপাতত। কিন্তু উনি তো বাংলায় আছেন, আমাদের পুলিশ প্রশাসন বলছেন বাংলা আছেন, এতদিন মতো মামুল হকের মতো পাহারা দিয়ে রাখছেন, শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন মামুল হককে যেমন গ্রেপ্তার করতে। এখন বসুন্ধরার মালিক উনি যেই হন, আইন আইনের গতিতে চলবে, যদি আইনের শাসন হয়ে থাকে তারা কেন গ্রেপ্তার হলেন না আমার সেখানে? উনি হত্যা করেছেন কি করেন নাই, পড়াশোনা দিয়েছেন কি দেন নাই, সেটা ওনার মোবাইলে জানা যাচ্ছে। যে তাহলে টাকা চুরি হলো, উনি 50 লক্ষ টাকা দিয়ে ওই রুমে গেলেন, ওই মহিলার সাথে থাকাটা বাস্তব, তাহলে সেখানে যদি বিবাহ হয়ে থাকে তার কাগজ দিয়ে উনি প্রমাণ করার কোনো। আপনি কি একটা জিনিস আপনার কাছে আমি প্রশ্ন করতে রাখি, সেটা হলো আনবি সাহেব মুনিয়ার কাছে 50 লক্ষ টাকা দাবি করেছেন, এবং ওনার যে কনভারসেশন, ফ্রম দা কনভারসেশন আমরা যেটা জানি, বুঝতে পারতেছি, সেটা হলো উনি বলতেছেন যে মুনি একটা খারাপ মেয়ে। তা একটা সাধারণ প্রশ্ন আমাদের মনে কি জাগে না, এই খারাপ মেয়েটাকে কেন আনবি সাহেব 50 লক্ষ টাকা দিলেন? আমি শুনি এই কথাটা হলো কি, এই না না, এটা হলো তানভীর সাহেবের প্রতারণার একটা অংশ, বুর্জুয়াদের প্রতারণার একটা অংশ। উনি যখন এই মেয়েটার প্রতি লোভ লালসা হয়ে গেছে, ভোগ হয়ে গেছে, ত্যাগ করার জন্য উনি এই ঘটনাটা সৃষ্টি করছেন। মেয়েটা যেন চলে যায়, মেয়েটা যেন ভেগে যায়, মেয়েটা যেন কোনো কেস মামলা না আসে। 50 লক্ষ টাকা যখন আনবে তখন এই গরিব মেয়েটা তো পক্ষে সম্ভব হবে না, বা মেয়েটা নেও নেই, সেটা পরে তদন্তে আসবে জানি না। কিন্তু ফাঁসি যখন দিলেন চেয়ারটা দাঁড়ানো অবস্থায় সেই মেয়েটা ফাঁসি দিলেন, এটা কি কোনো বিশ্বাস্য বিষয় বা বিশ্বাসযোগ্য বিষয়? এখন ওনার যে মোবাইলে যেটা আসছে এটা হলো এই বুর্জুয়াদের প্রতারণার একটা অংশ। ওনার কাজ করেন একটা, বলেন আরেকটা। আমাদের কথা ব্যাপার, এটা আমি এখন শম্পা বসুর কাছে শুনতে চাইবো, উনি অনেকক্ষণ থেকে বসে আছেন। আমার বোন, ছোট বোনের নামও শম্পা, এখন শম্পা ছোট বোন হিসেবে তুমি একটু ভালোভাবে ক্লিয়ার করো। জি, শম্পা বসু, আপনার 3টা বিষয় আপনি শুনেছেন।
বাট আমরা এখন মুনিয়ার বিষয়টা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমি ধরে নিলাম আমাদের দর্শকদের মধ্যে অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি, যে দর্শকরা বলতে চাচ্ছেন যে শম্পা বসুর মুনিয়ার বাবা মা তারা কোথায় ছিল। আমরা এখন জানতে পারলাম যে মুনিয়ার বাবা মা নেই, তার একটা ভাই আছে, সে অভিভাবকের দায়িত্ব নেয়নি, শুধু একটা মাত্র বোন যে তার সাথে যোগাযোগ রাখে বা তাকে টেক কেয়ার করে এরকম। তো আমার আপনার কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন যে আনবি সাহেব মুনিয়াকে 50 লক্ষ টাকা দিয়েছে, এবং যদি মুনিয়াকে উনি খারাপ মেয়ে বলে তাহলে উনি কেন 50 লক্ষ টাকা দিয়েছেন? তার মানে কি উনি কি খারাপ, নাকি শুধু মুনিয়াই খারাপ? আর মুনিয়াকে যে হত্যা করা হয়েছে, নাকি আত্মহত্যা করেছে, নাকি প্ররোচিত আত্মহত্যা, জিনিসটাকে আপনি যদি সংক্ষেপে বলেন আপনার অনুভূতি থেকে। আমি এই বিষয়টা নিয়ে বলতে চাই যে যেহেতু মামলাটা হয়েছে আত্মহত্যা প্ররোচনার মামলা, জি, তো বাংলাদেশের আইনে আত্মহত্যা প্ররোচনা মামলা, তিনি একজন প্রধান আসামি, মূল আসামি, প্ররোচনাকারী হিসেবে মূল আসামি, তার কিন্তু এই মামলা অনুযায়ী তার গ্রেপ্তার হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের আইন আমরা দেখতে পাই যে বাংলাদেশে এখন আইনের অবস্থাটা, যদি অর্থ এবং ক্ষমতা থাকে তাহলে আইন তার পক্ষে কাজ করে। বলা হয় যে আইন সবার জন্য সমান, এই কথাটা শুধু লিখিতই আছে, বাংলাদেশের সংবিধানে বা বিভিন্ন জায়গায় লিখিত আছে, কিন্তু এই বাস্তবতাটা আমরা দেখতে পাই না। এবং সেটারই আমরা প্রতিফলন দেখলাম যে এই আনভি এনাকে গ্রেফতার করা হলো না। এবং এইটা প্রচন্ড চাপে, জনগণের প্রচন্ড চাপের কারণে কিন্তু তাকে পরবর্তীতে বলা হলো যে সে বিদেশে যেতে পারবে না। আমরা তার অবস্থান জানি না, যে আদৌ বিদেশে গিয়েছে নাকি দেশে আছে, আমরা তার অবস্থান জানতে পারি না। এই ঘটনা আত্মহত্যা না হত্যাকাণ্ড, সেটা তো তদন্তের মধ্য দিয়ে বের হয়ে আসবে। কিন্তু আমরা খুবই আমি একটা নারী সংগঠন করি, আমি একজন নিজে নারী, তো সেই জায়গা থেকে আমরা এই সংগঠনের পক্ষ থেকে অসম্ভব ভাবে আসলে আশঙ্কা প্রকাশ করছি যে এই তদন্ত আসলে কতখানি বস্তুনিষ্ঠ হবে। আমাদের মনে প্রশ্ন জাগে, এটা বস্তুনিষ্ঠ হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ যেখানে ক্ষমতা আছে, যেখানে অর্থ আছে, সেখানে আমরা দেখতে পাই যে আইন তার নিজস্ব গতিতে চলে না। আমরা তনু হত্যার ক্ষেত্রে দেখেছি যে যেহেতু আসামি যারা অপরাধী তারা খুব ক্ষমতাধর, ফলে কি হলো, সারা দেশের মানুষ আন্দোলন করার পরেও কিন্তু তনু হত্যার বিচার আমরা পাইনি। 6 বছর হয়ে গেল তনু হত্যার বিচার আমরা পাইনি। আমরা দেখলাম যে শিপনের যে আপন জুয়েলার্স এর ক্ষেত্রে, এই আপন জুয়েলার্স এর ক্ষেত্রেও কিন্তু আমরা এই ঘটনাটা দেখলাম। ধর্ষণের মামলায় কিন্তু আসামি জামিন পায় না, অজামিনযোগ্য অপরাধ এটা বাংলাদেশে। কিন্তু ধর্ষণের মামলার পরেও এবং ধর্ষণ প্রমাণিত হওয়ার পরেও, শুধু ধর্ষণ না, তিনি মানে কিভাবে প্রতারণা করে জন্মদিনের প্রোগ্রামে ডেকে এনে তাকে ধর্ষণ করেছিল, এগুলো প্রমাণিত হওয়ার পরেও তার জামিন হয়ে গেল এবং সে বহাল তবিয়তে আছে। কিভাবে আছে? আপন জুয়েলার্স এর মালিকের ছেলে। ফলে এখানে টাকা থাকলে, ক্ষমতা থাকলে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আইন সেটা তাদের পক্ষে কাজ করে। এবং মানে আইন সবার জন্য সমান, এই কথাটা এখন বাংলাদেশের জন্য একদমই সঠিক না। এবং সেটা আমরা শ্রমিকদের মৃত্যু, মানে শ্রমিকদের হত্যা করার পরের পরিস্থিতি দেখে আরো বুঝতে পারছি। 7 জন শ্রমিককে দিনে দুপুরে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে সবকিছুর প্রমাণ আছে, কিন্তু একটা মানুষকে গ্রেফতার করা হচ্ছে না। তো মানে খুনিদেরকে গ্রেফতার করা হচ্ছে না। তো এটা আসলে কোথায় আছি আমরা? আইন কোথায় আছে? আমরা দেশ কোথায় আছি আজকে? আসলে স্বাধীন দেশ, স্বাধীনতার 50 বছর পূর্তি আমরা বুঝতে পারছি যে মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন তারা কিরকম ব্যথা বুকে নিয়ে বেঁচে আছেন। এই দেশ কি তারা চেয়েছিলেন? যে দেশের মানুষ, মানে আমাদের মুক্তিযুদ্ধে 3টা মূল অঙ্গীকার ছিল। সাম্য, একটি হচ্ছে সাম্য, একটি হচ্ছে মানবিক মর্যাদা, আর একটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার। তাহলে সাম্যের অবস্থা কি? আমরা দেখতে পাই বৈষম্য আকাশ ছোঁয়া। আমাদের বাংলাদেশের অবস্থা হচ্ছে বৈষম্য এখন আকাশ ছোঁয়া। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে দ্রুত ধনী হওয়ার ক্ষেত্রে প্রথম দেশ, 1 নাম্বার দেশ, যেখানে দ্রুত ধনী হয়ে যাওয়া যায়। এবং এখানে লুটপাটের অর্থনীতি
একটা বিশাল প্রভাব ফেলেছে সামাজিক জগতেও। মানে এটা এবং এবং মানে এখানে আনোয়ার হোসেন ভাই বলছিলেন, খুব দারুণ উনি বলছিলেন যে এখন শ্রমিক আন্দোলনও প্রভাবিত হয়ে যায়, মানে শ্রমিক আন্দোলনও কিভাবে কাজ করে। এটা শুধুমাত্র আসলে কিছু ওই সময়ের নেতারা খুব ভালো ছিলেন, এখনকার নেতারা পিছু টানে পড়ে গেছেন, আমি শুধু এটাই মনে করি না, আমার মনে করি যে অর্থনীতি একটা বড় কারণ। এখানে এখন কি অর্থনীতি চলছে? লুটপাটের অর্থনীতি চলছে, অসম্ভব রকম লুটপাটের অর্থনীতি। পুঁজিবাদের যে ক্লাসিক অর্থনীতি সেটা আমাদের দেশে চলছে না, আমাদের দেশে চলছে যে লুটপাটি অর্থনীতি। আমাদের দেশে এখানে লুটপাট করে এখানে কিন্তু শিল্প কারখানা গড়ে উঠছে না, এখানে হচ্ছে লুটপাট করে অর্থ ইনকাম করা হচ্ছে, টাকা পাচার করা হচ্ছে দেশ থেকে, টাকা বিনিয়োগ করা হচ্ছে না। তো সেইখানে যেই লুটপাটের অর্থনীতি চলছে তার তো একটা সংস্কৃতিও আছে, সেগুলো কিন্তু সমস্ত ক্ষেত্রে বিরাজমান, সেটা রাজনীতিতে, সেটা সামাজিক ক্ষেত্রে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এই লুটপাটের অর্থনীতির যে প্রভাব, সেই প্রভাব রয়েছে। এবং সেইটা মানে অর্থনীতিতে আমরা বুঝতে পারি যে কিভাবে একটা আমাদের মতো দেশ পৃথিবীর মধ্যে সব ধনী তৈরি করার ক্ষেত্রে, দ্রুত ধনী করার ক্ষেত্রে 1 নাম্বার হলো কিভাবে, তার মানে কি পরিমাণ লুটপাট করছে, শেয়ার বাজার থেকে লুটপাট হয়ে যাচ্ছে। তিনি যারা লুটপাট করছেন তারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা হচ্ছেন, একদম সবার সামনে পরিষ্কার। যারা ব্যাংক থেকে, বেসিক ব্যাংক থেকে, তারপর এই বিভিন্ন ব্যাংক থেকে লুটপাট করেছে তাদের নাম তো সবাই জানে, কিন্তু তারা কোথায় গ্রেপ্তার হয়েছেন? তারা বহাল তবিয়তে আছেন, তারা বিদেশে চলে যাচ্ছেন। আমরা দেখছি যে পিকে হালদারের মতো লোকজন কিভাবে বিদেশে চলে যাচ্ছেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা বহাল তবিয়তে আছে লুটপাট করে, কোনো টাকা ফেরত আসছে না এবং গ্রেপ্তারও করা হচ্ছে না এদেরকে, বা এদেরকে একটা শাস্তির আওতায় নিয়ে আসা, সেগুলো হচ্ছে না। তাহলে এই লুটপাটের অর্থনীতি কিন্তু রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা পাচ্ছে। যখন এটা রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা পায়, রাষ্ট্র একটা বড় প্রতিষ্ঠান, তখন সমাজে সেগুলোর প্রভাব ছড়িয়ে পড়ে এবং সমস্ত ক্ষেত্রে সেই প্রভাবটা ছড়িয়ে গেছে। এখানে কোথাও সাম্যের অস্তিত্ব নাই, এখানে ন্যায় বিচার এখন সমস্তভাবে প্রশ্নবিদ্ধ, ন্যায় বিচারের বিষয়টা। এবং মানবিক মর্যাদা কোথায় আছে? যখন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তখন তার মানে মানে মানবিক মর্যাদা বলতে আমরা আপনার কথা আমি বুঝতে পেরেছি। আমি একটা কথা যোগ করতে চাই, সম্পাদের সাথে একটা কথা যোগ করতে চাই। এই তানভীরের যে বেগম জিয়া ক্ষমতা থাকাকালীন কর্মচারী হত্যা 100 কোটি টাকা বিচারককে দেওয়ার পর সেই মামলা এখনো বিচারাধীন, এই তানভীর সেই তানভীর, আপনাদের হয়তো স্মরণে আছে, আমি সাথে স্মরণ করে দিলাম। জি, তার মানে সে দীর্ঘদিন থেকে তানভীর সাহেবের অর্থের কাছে, তানভীর সাহেবের ক্ষমতার কাছে বাংলাদেশের আইন নীরবে কাঁদতেছে। আমরা আশা করি এই অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। আর একটু বলছি অর্থের কারণে, হ্যাঁ অর্থের কারণে আমাদের সংসদ আগে সদস্য হতেন আইনজীবীরা, আইন তৈরি করতেন, আর এখন ব্যবসায়ী, জলহী ফ্যাক্টরি, ফানি ফ্যাক্টরি, ওষুধ ফ্যাক্টরি, ওনারা হলো সংসদ সদস্য। ওনারা ওনাদের ব্যবসার কারণ নিয়ে ওই ব্যবসার দাড়ি পাল্লায় মানুষকেই মূল্যায়ন করছেন, ওনারা এখন পণ্য হিসেবে ব্যবহার করছেন, পণ্য নট মানুষ। আপনার কথাও জনগণ শুনে, আপনি একজন আইনজীবী, আপনার কথা জনগণ শুনে আপনাকে আমরা সম্মান করি, জনগণ 2001 নির্বাচন করেছিলাম, আপনি এখানে কথা বলতেছেন 11 দলের না, 11 দলের 2001 সনে বারবার 2001 সনে 11 দল থেকে আমি ভোট করেছিলাম। তখন হাসেম ভাই বাক্সা বড়ি ফেলছেন অর্থ দিয়ে, প্রশাসন দিয়ে। জনগণ ভোট দেবে কিভাবে? অর্থের কাছে প্রশাসন যখন বিক্রি থাকে। এখন তো আমাদের আমলা আর ওনাদের ব্যবসায়ীরা একজোট হয়ে সংসদ করেছেন, এই নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চলছে, জনগণ পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, মূল্যায়ন হচ্ছে না, আইনের শাসন চলছে না। আইন বলছে, সম্পা বলছে যে আইন টাকার কাছে বিক্রি হয়ে গেছে, আমাদের সমাজ ব্যবস্থা অবক্ষয় হয়ে গেছে। আমাদের সময় একদম শেষ। আমরা আনোয়ার হোসেন আসুন সমাজ পরিবর্তনে, সমাজ পরিবর্তনে আমরা আহ্বান, সমাজ পরিবর্তনের জন্য আহ্বান থাকবে আমার মন্টু ভাই, সম্পাদি, আনোয়ার ভাই, আপনার কাছে, সবার কাছে। আসুন না আমরা আরেকবার মুক্তিযুদ্ধের মতো আমাদের সমাজ পরিবর্তনে, অবক্ষয় সমাজকে, গুণধরা সমাজকে ভেঙে চুরমার করি, পুঁজিবাদী সমাজ ধ্বংস করে দিয়ে আমাদের অধিকার আদায়ের জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য আমরা আরেকবার লড়াই সংগ্রামে অবতীর্ণ হই। সবাইকে লাল সালাম। জি, সম্ভব আপনার কাছে সর্বশেষ আমার প্রশ্ন যেটা, সেটা হলো যে বাংলাদেশ এখন
নারী কেলেঙ্কারির মাধ্যমে যে প্রসঙ্গগুলোকে উল্টে পাল্টে দেওয়া হয়, যে হয়তো দেখা যাচ্ছে যে একটা ঘটনা ঘটছে, এর মধ্যে দেখা যায় একটা নারী কেলেঙ্কারি চলে আসছে, তো এই নারীরা যে বিভিন্ন সময়ে ব্যবহার হচ্ছে বিভিন্ন সরকার বা বিভিন্ন ক্ষমতাসীন লোকদের বিভিন্ন প্রসঙ্গকে ঢেকে অন্য প্রসঙ্গকে উঠিয়ে আনার জন্য। তো এই প্রসঙ্গ, এই পরিস্থিতিটার উত্তরণের জন্য আপনার কি প্রস্তাবনা? এই প্রসঙ্গগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, সংক্ষেপে যদি একটু বলেন সম্পাদিত। হ্যাঁ, আচ্ছা, একটু বলি। সেটা হচ্ছে কি, এটা একটা যুক্তিবাদী মনন যদি সমাজে গড়ে তোলা না যায়, তখন যত ধরনের প্রতিক্রিয়াশীল বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সামনে চলে আসে। ধরেন এখন আমরা কি করছি, আমাদের রাষ্ট্র কি করছে, সেটা খুব ইম্পর্টেন্ট। যখন তেঁতুল হুজুর নারীদেরকে তেঁতুলের সাথে তুলনা করে এবং তারপরে প্রধানমন্ত্রী তার কাছ থেকে কওমি জননী উপাধি নিতে ঘৃণাবোধ করেন না, সম্মানিত বোধ করেন, এবং তিনি একজন নারী, তাহলে কি হয়? মানে আমাদের কিন্তু মানে সাংস্কৃতিকগতভাবে অনেক অবক্ষয় তৈরি হয়ে যায় সেই সময়। এবং হেফাজতের যে পাঠ্যপুস্তকের পরিবর্তন, সেই পরিবর্তনগুলো 29টা পরিবর্তনই সরকার মেনে নিয়েছে। হেফাজতের দাবি, আজকে হেফাজতের বিরুদ্ধে সরকার মানে তাদের রাজনীতির সাথে যাচ্ছে না, তাদের সমস্যা হচ্ছে, এই জন্য তারা, কিন্তু হেফাজতের সমস্ত উপমণ্ডক চিন্তাগুলোকে, যেগুলো মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, সংবিধান বিরোধী, সেই সব দাবিগুলো কিন্তু এই বাংলাদেশ সরকার মেনে নিয়েছে, এই আওয়ামী সরকার মেনে নিয়েছে। সেগুলোর পরিবর্তন না করে ভাবগতভাবে সেগুলোকে মানে ভাবগতভাবে সেগুলোর বিরুদ্ধে লড়াই না করে তারা কি করছে, তারা হচ্ছে যে এখন সেটাকে কিভাবে তাদের ক্ষমতা দখলের জন্য কি করলে ভালো হয় সেই কাজগুলো করছে। তো এখানে আসলে সমাজের মধ্যে যে পিছিয়ে পড়া চিন্তা, সেই পিছিয়ে পড়া চিন্তাগুলোকে যত পৃষ্ঠপোষকতা দেওয়ার থাকবে, ততদিন কিন্তু নারীও সেই ক্ষেত্রে ব্যবহৃত হবে। শুধু নারী না, আসলে সমাজের যে মানুষ, নিপীড়িত মানুষেরা আছেন, তারা কিন্তু তখন ব্যবহৃত হতে থাকবেন। শ্রমিকরা যেরকম করে আরেক ভাবে ব্যবহৃত হতে থাকেন, তো নানাভাবে মানুষ তখন ব্যবহৃত হতে থাকবে। তো যত পিছিয়ে পড়া চিন্তাকে রাষ্ট্র ব্যবস্থা যত সেটা জিয়ে রাখবে এবং জিয়ে রাখতে চায় তারা, মানুষের হচ্ছে এর বিরুদ্ধে লড়াইটা খুব জরুরি। যে এই যে পিছিয়ে পড়া চিন্তা, তার বিরুদ্ধে আমাদের আজকে লড়াইটা খুবই দরকার, খুবই জরুরি বিষয়। এবং আমাদের যে ঐক্যবদ্ধ হওয়া, খুব ঐক্যবদ্ধ হয়ে একটা যৌক্তিক সমাজ গড়ে তোলা, যৌক্তিক সমাজই কিন্তু মানুষ সমাজ। আপনাকে ধন্যবাদ শম্পা বসু। আসলে আপনি যে কথাটা বলতে চাচ্ছেন যে যখন আমার ভালো লাগে না তখন জিনিসটা তেঁতুল হুজুর, যখন আবার আমাকে সালাম দেয় তখন আমি কওমি জননী, এগুলো আসলে আমরা দেখছি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের লোকজন নারী হয়েও আমাদের নারীদেরকেই নেগেটিভ অর্থে, কেলেঙ্কারির অর্থে, বিভিন্ন পট পরিবর্তনের ক্ষেত্রে আমাদের দেশে ব্যবহার হতে আমরা দেখি। আশা করি আমাদের সবার শুভবুদ্ধির উদয় হবে। জনাব আনোয়ার হোসেন, আমরা সর্বশেষ আপনার কথাটা শুনতে চাচ্ছি যে এই বিষয়ে বাংলাদেশে এখন যে প্রেক্ষাপটগুলো চলছে, কে বলতেছেন লকডাউন, কে বলতেছেন ক্র্যাকডাউন, কে বলতেছেন যে লকডাউন দিয়ে ঘরে রেখে অ্যারেস্ট করতে সুবিধা, সেই জন্য লকডাউন দেওয়া হয়। আবার কেউ বলতেছে না, করোনা বেড়ে যাচ্ছে সেই জন্য লকডাউন। আবার কেউ বলতেছে টিকার জন্য আমরা তো ভ্যাকসিন কোকে দায়িত্ব দিয়েছি, ভ্যাকসিন কো দিচ্ছে না, তো আমরা কি করব? আসলে আমাদের দেশের মানুষের কি করার আছে? আমরা কি আসলে কি শুধু এভাবে শুধু চেয়ে দেখবো তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না? আমাদের কি এই অবস্থা? জি আনোয়ার হোসেন। সময় মনে হয় একদম কম নাকি? জি আপনি বলেন যে শেষ আমাদের। আচ্ছা, আমি কোন দিক থেকে বলবো আর কোনটা বাদ দিব আল্লাহ জানে। আমি প্রথমে একটা কথা বলি, সেটা হলো যে বাংলাদেশের শ্রমিকদের জন্য যে আপনি যে আজকে যে অ্যারেঞ্জমেন্টটা করেছেন, এটা সত্যিকার অর্থে আমি অত্যন্ত খুশি এই ব্যাপারটা। যে যাক, আমাদের শ্রমিকদের যত বেশি আলোচিত হয় আমাদের সমস্যা, অত কোনো না কোনো ভাবে হাতের জন্য আপনার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আপনার মুখ দেখার জন্য কোটি কোটি মানুষ চেয়ে আছে। জি আচ্ছা, যাই হোক, আমার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আগেও জানাইছি, এখনো জানাই যে আপনি ভেরি অ্যারেঞ্জমেন্ট, এটা আমাদের জন্য খুবই উপকৃত এবং আমরা উপকৃত হবো এটার দ্বারা।
তো বন্ধুগণ আসলে অনেকগুলো প্রশ্ন আসছে এখানে। আমি একটা কথা বলি প্রথমে, যে আম গাছে কখনো আমলা ধরে না, আর আমলা গাছেও আম ধরে না। এখন বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি এবং যে পরিবেশ, যে রাজনৈতিক যে কর্মসূচি, এতে করে আমরা এই সরকারের কাছ থেকে বা এই টাইপের সরকারের কাছ থেকে আমরা কখনোই শ্রমজীবী এবং কৃষক শ্রমিকের মুক্তি আমরা কখনোই আশা করতে পারি না কোনো অবস্থাতে। কারণ এটা আম গাছ, আমি আই ডোন্ট হ্যাভ দি চান্স টু হ্যাভ এ আমলা দেয়ার। তো এইটা বলি আমি, যে সিস্টেমটা কি, এইটা হলো বড় ব্যাপার। কি করবে না করবে এটা ডিপেন্ডস, অ্যাবসলিউটলি ডিপেন্ড অন সিস্টেম। তো যাই হোক, ওই ব্যাপারে এখন আমি আর বলতে চাই না। এটা ওই দিদি আনডাউটলি ওনারাই ভালো বলেন এবং ভালো বুঝেন। তো এখন আমাদের, আমি যে কথাটা বলতে চাই সংক্ষেপে, কারণ সময় আপনারা আসলে, আমরা ওই যে মুনিয়ার দিকে যাই, মুনিয়া কথা বলতে যাই, অনেকগুলো সময় আপনার এই একটা সুন্দর অনুষ্ঠানের ভিতরে ব্যয় হয়েছে। তো আমি বলবো যে শ্রমজীবী মানুষের যে অবস্থা বাংলাদেশে, যে আপনার আজকে যে এই 40 লক্ষ যে শ্রমিক, গার্মেন্টস শ্রমিকদের মহিলা যারা বা পুরুষ শ্রমিক, এদেরকে বলা হয়, ইন্টারন্যাশনালি বলা হয় যে দে আর নট ট্রিটেড অ্যাজ শ্রমিক, তাদেরকে বলা হয় যে মডার্ন স্লেভ, আধুনিক দাস হিসেবে তাদেরকে সংজ্ঞায়িত করা হয়। তারা আধুনিক দাস, তারা কিন্তু শ্রমিক না। শ্রমিকেরও একটা ন্যূনতম অধিকার আছে, শ্রমিকেরও একটা সে আছে, ভয়েস চেঞ্জ করার মতো দেহাবদি, মানে ভয়েস, তার কণ্ঠকে সমুন্নত রাখার জন্য তার একটা সুবিধা আছে। কিন্তু এদের কিছুই নেই। যে কিছু আপনারা কিছুদিন আগে দেখছেন যে মালিকদেরকে হাজার হাজার কোটি টাকা আপনার অনুদান দেওয়া হলো, কিন্তু তারা কি হোয়াট দে আর, এই মালিকরা কিন্তু একসময় আপনার দেখা গেছে যে খুবই, মানে একদম আর্থিক দুর্বল একটা অবস্থানে তাদের অবস্থান ছিল। এই গার্মেন্টসে শ্রমিকদের, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের রক্ত, শ্রম, তাদের ঘাম, এগুলো শোষণ করে এরা অনেক বিশাল আকৃতি ধারণ করছে, বিশাল আকৃতি। এক একজনের অবস্থা এত পরিবর্তন হয়েছে যে তাদেরকে চিনেই জানা। তো এখন এই শ্রমঘাম দিয়ে যারা আজকে হয়েছে, তো তাদের শ্রমিকদের ব্যাপারে একদম মানে তারা খুবই রিজিড। তারা শ্রমিকদের কোনো দাবি দেওয়া বা তাদের কোনো সমস্যার সমাধানের তারা কোনো লক্ষ্যই নেই। তো এই জন্য এদেরকে বলা হয় মডার্ন স্লেভ। আগের দিনে স্লেভ ছিল, আর এদেরকে বলা হয় মডার্ন স্লেভ। আগের দিনে শ্রমিক যারা দাস ছিল তাদের পায়ে চেইন লাগাই কাজ করাইতো, আর এরা ভিন্নভাবে চেইন লাগাইয়া এই শ্রমিকদের কাজ করাইয়া আজকে তারা ফায়দা লুটতেছে। তো এখন এই শ্রমজীবী মানুষকে যদি তাদের দিকে নজর দেওয়া হয় বা তাদের সমস্যার সমাধান যদি করতে হয়, তাহলে এটা কেউ করে দিতে হবে না, শুধু সিস্টেমটা চেঞ্জ করলে হবে। আজকে আপনি দেখেন যে বাংলাদেশে 6,38,00,000 শ্রমিক, আর এর মধ্যে বেশিরভাগ গার্মেন্টস শ্রমিক। কিন্তু আমাদের এখানে রেজিস্টার্ড ইউনিয়ন আছে কয়টা? 5,000 6,000 রেজিস্টার্ড ইউনিয়ন আছে। অথচ যদি আজকে রেজিস্টার্ড ইউনিয়ন থাকে একটা ফ্যাক্টরিতে, রেজিস্টার্ড ইউনিয়ন থাকলে ট্রেড ইউনিয়নটা যদি প্রপারলি সেখানে যদি হয় যে বাস্তবায়ন করা হয়, তাহলে পরে সেখানে অন্য কারো সাহায্য লাগবে না। কারণ আমি যদি একটা ইউনিয়ন করতে পারি, সাপোজ একটা হয়তো কামাল গার্মেন্টস, ওখানে যদি একটা ইউনিয়ন করতে পারি, তাহলে ওই আইনে আমাকে সমস্যার সমাধান দেখিয়ে দেবে। কারণ আমাদের তো আইন আছে, আইনটাকে আমরা যদি ইউনিয়ন করতে পারতাম, কিন্তু ইউনিয়নটা করবো কিভাবে, হাউ? কারণ আপনি আজকে লেবার ডাক্তার অফিসে যান, গেলে পরে 18 রকম 18 রকম আপনার আইন কানুন দেখাবে। এক, 2 নম্বর হলো যে মানি ইজ দি সেকেন্ড গড দেয়ার, মানি ইজ দি সেকেন্ড গড। ওখানে যদি আপনি বিরাট অঙ্কের টাকা দিতে না পারেন, তাহলে আপনি রেজিস্টার্ড ইউনিয়ন পাবেন না। যদি আমাদের খালি রেজিস্টার্ড ইউনিয়ন করা যেত এবং কালেক্টিভ বার্গেনিং যদি করা যেত, এটা তো আইনে আছে আমাদের, আমরা ইচ্ছা করলে করতে পারি। তো এই আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, শুধু রেজিস্টার্ড ইউনিয়ন। বা একটা উদাহরণ দিই আমি, ধরেন যদি রানা প্লাজা, আপনারা জানেন যে রানা প্লাজা ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে বড় অ্যাক্সিডেন্ট হলো যে রানা প্লাজা। তো রানা প্লাজা ঘটে, রানা প্লাজা, আমি সময় আছে ভাই? জি জি বলেন, আপনি বলেন একটু। রানা প্লাজা এটা ঠিক, আমি এই কথাটা বলি। রানা প্লাজা ধরেন 1300 শ্রমিক মারা গেছে। জি, এরকম বড় ঘটনা পৃথিবীতে ঘটনা। রানা প্লাজা বলতে আমাদের এক মন্ত্রী মহোদয় বলছিল ঝাঁকুনি দেওয়ার সাথে যে বিল্ডিং পড়ে গেছে, সেই ও তো পাগল, ওরা তো পাগল। আমরা তো পাগলের দেশে বসবাস করি, আমরা পাগলের দেশে তো বসবাস করি। তো যাই হোক, এখন আপনি রানা প্লাজাতে যখন শ্রমিকরা সকাল 9টায় গেল, দিদি আপনি খেয়াল করেন সম্পাদী, রানা প্লাজা যাওয়ার পরে ওরা ফাটল দেখলো,
বিল্ডিং এ ফাটল দেখেছে, ফাটল দেখার পরে ওরা অনীহা প্রকাশ করেছে না আমরা ভিতরে ঢুকবো না। কিন্তু রানা ছিল মাস্তান, হি ওয়াজ এ প্রফেশনাল মাস্টার, তার মাস্তান বাহিনী আছে। তখন তারা ওই মাস্তান বাহিনী দিয়ে তাদেরকে ফোর্সফুলি সেখানে ঢুকানোর পরে কি হলো যে যখন 5টা ফ্যাক্টরি একত্রে চালু হওয়ার সাথে সাথে সেই ড্যামেজটা হয়ে গেল এবং 1300 লোকের প্রাণ ঝরে গেল। তো এখন যদি এই কথাটা একটু খেয়াল করে শুনেন, যদি সেখানে ইউনিয়ন থাকতো, রেজিস্টার্ড ইউনিয়ন যদি থাকতো, শ্রমিকদের সংগঠন যদি থাকতো, তো সংগঠিত ভাবে যদি তারা বলতো না আমরা ঢুকবো না, ফাটা বিল্ডিং আমরা ঢুকবো না, তাহলে তাদেরকে ঢুকানো যেত না। তো এরকম ভাবে যদি রেজিস্টার্ড ইউনিয়ন করা যায় এবং কালেক্টিভ বার্গেনিং, সেকেন্ডারি দাবি হলো কালেক্টিভ বার্গেনিং, এটা করা গেলে কোনো ফ্যাক্টরিতে শ্রমিকদের আর সমস্যার সমাধান থাকবে না, সমস্যার সমাধান তারা নিজেরাই করতে পারবে। সে কারণে আমি বলি যে সিস্টেম, দি ভেরি সিস্টেম ইজ দি মেইন থিং। সিস্টেম যদি হয়, আজকে আমার আব্বা যদি ফ্যাক্টরি দেয়, আমি যদি সেখানে শ্রমিক হই, লাভ হবে না কিছুই। যদি সিস্টেম থাকে, আমার শত্রু যদি একজন মালিক হয়, সিস্টেমের কারণে সেখানে আমি পরিত্রাণ পাবো। তো এই কারণে আমি একটা কথা বলবো যে আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের শ্রমজীবী মানুষের এই মে দিবসে আমাদের দাবি যে নিরাপদ কর্মক্ষেত্র, আমাদের কর্মক্ষেত্র ওয়ার্কিং প্লেসটা হইতে হবে নিরাপদ। ওই রানা প্লাজার মতো ভাঙা বিল্ডিং না, নিরাপদ হতে হবে, বিল্ডিং কোড অনুসারে বিল্ডিং করতে হবে। তারপরে আমাদের আরেকটা দাবি হলো যে পাঁচার মতো মজুরি দিতে হবে। আমার যে পরিজন, আমি, আমার স্ত্রী এবং 2 সন্তান নিয়ে 4 জনের পরিবার, আমাদের এখানে মা বাবাও অনেক সময় আমাদের উপরে খুশি হয়, 6 জনের পরিবারের চলতে পারে এরকম মজুরি আমাদেরকে দিতে হবে। এই 2। 3 নম্বর নিরাপদ কর্মক্ষেত্র। তারপরে হলো যে আমাদের যে আমি একটু আগে যে ইউনিয়ন করার বললাম, যে দেশে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থাকতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন যদি থাকে, তাইলে পরে আমাদের শ্রমিকদের ডিফেক্টিভ ভাবে বাইল্যাটারাল ওয়েতে তারা মালিকের সাথে আর বার্গেনিং করে নিজেদের সমস্যার সমাধান তারা নিজে করতে পারবে। তো যাই হোক, আজকের এই মে দিবসে আমার মনে হয় দিস ইজ মাই লাস্ট টাইম। আমি উদ্যোক্তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনারা এইভাবে আমাদের শ্রমজীবী মানুষের অনেক ইস্যু আছে, আলোচনা করে আপনারা ইস্যু করে আপনারা আলোচনা করলে আমাদের অনেক উপকার হবে। আর ওই যে এই কথা বলে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ কথা হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, আপনারা আমাদের অনুষ্ঠানটি পরবর্তীতে দেখার জন্য কেবিটিভি পেজ, কেবিটিভি টুইটার প্রোফাইল, কেবিটিভি ইউটিউব চ্যানেল এবং কবির আহমেদ বাহাদ কেবিটিভি ফেসবুক প্রোফাইলে দেখতে পাবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেল কেবিটিভি আপনারা সাবস্ক্রাইব করবেন। শ্রমিকের ন্যায্য অধিকার, যুগে যুগে শ্রমিকরা বঞ্চিত, আমরা আশা করি শ্রমিকরা ন্যায্য অধিকার পাবেন এবং আপনারা আপনাদের আলোচনায় যে দাবিগুলো তুলে ধরেছেন সেই দাবিগুলো পাবেন। আমরা আশা করি বাংলাদেশের নারীরাও নারীর মর্যাদা পাবেন, সারা পৃথিবীর সাথে এগিয়ে আসবেন আমাদের নারী সমাজ। আমাদের দেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, আরো ভবিষ্যতে আমরা আশা করি না যে হোক, তারপরেও যেসব হত্যাকাণ্ড হচ্ছে, যেসব বিচারগুলো সুষ্ঠুভাবে তদন্ত হচ্ছে না, আমরা মাননীয় সরকার মহোদয়ের কাছে অনুরোধ জানাবো এই বিচারগুলো করে দেখিয়ে দিন জনগণকে যে আসলে দেশটা অগ্রগতির দিকে যাচ্ছে। দেশটা সিঙ্গাপুর হোক, লন্ডন হোক, আমেরিকা হোক, সেটা আমরা সবাই চাই, কিন্তু সত্যিকার ভাবে হোক। কিন্তু আমরা মুখে বলবো লকডাউন, করোনা, কিন্তু আমরা দেখবো যে আমরা জনগণের ভ্যাকসিন কোথায় আছে আমরা জানি না। আমরা আশা করি এই ধরনের দুর্বল চিত্র থেকে আমরা বেরিয়ে আসবো। সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন, সবার জন্য এবং আমাদের সব মানুষের জন্য বাসযোগ্য হয়ে উঠুক এই পৃথিবী, বাসযোগ্য হয়ে উঠুক আমাদের এই বাংলাদেশ। আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং আমাদের অতিথিবৃন্দ, আপনারা যারা আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, সবাইকে অনেক কৃতজ্ঞতা, সবাইকে ধন্যবাদ কেবিটিভি লন্ডন এর পক্ষ থেকে। কেবি টেলিভিশন, আপনার আমার সবার কথা বলে।